দাদা আমি তোমার পছন্দ করে মেয়েকে বিয়ে করবো। যাই ওই মিথ্যেবাদী চন্দনাকে ছবিটা দেখা। যা যা ভাই যা, তো যাকে খুশি গিয়ে ছবিটা দেখা। তবে একটা কথা বলে দিস, ছবিটা কিন্তু রঙিন নয়, সাদা কালো। ছবিটা দেখে আমার মনে হচ্ছে ওই সুচরিতার গায়ের রংটা একটু কালো, এই পরমা প্রফেসরের শরীরটা একদম ধপ ধপে আলো। যাক শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। ভাইটাকে প্রফেসর মেয়ে টোপ দেখিয়ে আরো কিছুদিন বসে রাখা যাবে। সারা বর্তমান দিনে নারী এমন একটা কবচ, যা গলায় ঝুলিয়ে রাখলে অনেক বড় বড় সাপকে কবজা করা যায়। কিন্তু সাপ নিয়ে আর কতদিন খেলবেন স্যার? একদিন না একদিন সে তো ফোনে তুলবেই। রাখাল পাত্রকে জ্ঞান দিচ্ছিস? না স্যার, জ্ঞান দিচ্ছি না, অনুরোধ করছি। কিসের অনুরোধ? বাইরে যা করছেন করুন, নিজের ভাইকে নিয়ে মেয়েকে নিয়ে খেলার পুতুল বানাতে চাইবেন না। তাদের জন্য তো দরদ উতলে উঠছে কেন? আমি একটা খেলার পুতুল বলে বলতো প্রায় 25 বছর ধরে আপনার অনুগত হয়ে করছি। চন্দনা দিদি ভাই এবং সকাল বাবু দেখছি ওরা কত ভদ্র নম্র সভ্য, আর তাদের হাতে নরমানি যখন তখন তাদের মুখে ফেলছেন, আবার বার করছেন কেন? বলতো বামুন হয়ে চাপ ধরতে চাইছিস? না স্যার না, চাঁদ ধরতে চাইছি না, আসলে আমি ওদের মায়ার বাঁধনে জড়িয়ে গেছি। তো নইলে আপনার এই কাণ্ড কারখানা জানবার পর তবেই আপনার এই পুঁতি গন্ধময় নরক থেকে আমি চলেই যেতাম। পালিয়ে যাওয়ার মতলব বললে গুলি করে তোর মাথার খুলিটাই উড়িয়ে দেবে। সালা মাইনে করে চাকর হয়ে বাবুদের ব্যাপার নিয়ে অযথা মাথা ঘামাস না। আপনি ঠিক বলেছেন স্যার, ভাগ্যের জোরে আপনারা চাকর রাখেন, আর ভাগ্যের দোষে আমরা আপনাদের চাকর হয়ে থাকি। তাই থাকবি। তবে এটা ঠিক, আজ আমি আপনাকে অনুরোধ করলেও এমন একদিন আসবে আপনাকে আমার কাছে অনুরোধ করতে হবে। এই কথাটা আপনি মনে রাখবেন। চলি, নমস্কার। যাক শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। আমার ধারণা ওই শালা বল্টুই চন্দনার কানে ফুস মন্ত্র দিয়ে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শালা কোন এক মস্তানের চামচাগিরি করছিল, আর এখানে সে মাস মাইনে চাকরি নিয়ে আমারই সঙ্গে শত্রুতা করছে। আর তা না হলে আমার আসানসোল যাওয়ার আগের দিন চন্দনা আমার মুখের সামনে উল্টাপাল্টা তর্ক করবে কেন? ঘটনাটা কিন্তু এখানে দাঁড়িয়ে নেই কাকা বাবু, আরো অনেক দূরে এগিয়ে গেছে। যাক শত্রু পরে পরে লক্ষ্মী এলো আমার ঘরে। বলো বলো, নতুন মেয়ে কালেকশন করতে পেরেছো? অনেক কাঠখড় পুড়িয়ে একটা মেয়ে জোগাড় করেছি স্যার। এই দেখুন, এবার বলুন এই মেয়েটার মার্কেট মানি কত হতে পারে? নাইস নাইস নাইস, মিনিমাম 2 লাখ। ওকে সরাসরি দুবাই চালান করে দিতে পারলে আমরা আরো 2 লাখ পেয়ে যাব। তাই মেয়েটাকে কিভাবে কালেকশন করলে? আমি করিনি, ওকে কালেকশন করেছে লালা গুন্ডা। লালা গুন্ডা অন্ধকার জগতের হিরো সে, এক হাতে চাকু অন্য হাতে রিভলভার, সমান ভাবেই চালাতে পারে। ওকে, তুমি একবার ওদের আমাকে দেখাতে পারবে? পারবো কি বলে, আমি তো ওদের সঙ্গে করে নিয়ে এসেছি, ওরা বাইরে অপেক্ষা করছে, আমি ওদের এখনই পাঠিয়ে দেব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুজনকে একসঙ্গে নয়, আগে আমি মেয়েটিকে দেখতে চাই। ঠিক আছে, তবে মেয়েটার সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলবে। কেন 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 কেন? ওর মুখে কোনো লাগাম নেই। আরে লাগাম পরিয়ে দেব। তবু সাবধান, কারণ মেয়েটা হচ্ছে কালিকা। এক শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। আরে কণিকা বলেই তো মনিকারের মতো আমার কারবারে লাগিয়ে দেব। ওর সাহায্যেই তোমাকে অনেক মেয়ে শিকার করতেই হবে, বজায় রাখতে হবে, যেমনি সুর তেমনি তাল। বাবু এক বোতল বিলেতি মার। তোমাকে যেন আমার খুব চেনা চেনা বলে মনে হচ্ছে জানো। কারণ অনেক মেয়েরা প্রত্যেক মস্তক চিনে চিনেই তো আপনি চিহ্নই হয়ে গেছে। তোমার মুখটা যেন আগে কোথাও দেখেছি। হয়তো আপনার কোনো নাড়াচাড়া মেয়ের মুখের সঙ্গে
আমার মুখের মিল আছে? কি হলো গো বাবু? মানে মানে করে দূরে সরে গেলেন কেন? লিন্না বাবু লিন্না, এই চুমকিকে একটু জিভে লাগিয়ে চেক এই তুমি আমার গায়ে পড়ছো কেন? একদিন পায়ে পড়ে যখন কাজ হয়নি তখন তো গায়ে পড়তেই হবে। কার পায়ে পড়েছিলে? আমার প্রথম যৌবনে দাঁত বসিয়ে জিভ দিয়ে চেটে চেটে খেয়েছিল আমার যৌবনের মধু। ছি 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 ছি, পুরোনো দিনের কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা? কারণ লজ্জা বাবুকে বুকে জড়িয়ে ধরে আমি যে এক সজ্জায় শুই। এইবার তাহলে তোকে আমার মনের কথাটা কই। ওইবার আগে একটু মুচকি হেসে টুসকি মেরে আপনার কোলে একটু শুই। শালা মেয়েটা শরীরটা সুন্দর হলে কি হবে? মুখের ভাষাটা খুব নোংরা। শালা একটু অপেক্ষা কর, সুযোগ বুঝে তোর মুখে মারবো একটা ঠ্যাংরা। মেয়েটাকে যেন আমার সন্দেহ হচ্ছে, যেমন করে হোক ওর কাছ থেকে আমাকে কথাগুলো বার করতেই হবে। চুমকি, আহাহাহাহা, তোমার এই মধুর ডাকটা শুনে আমার বুকের ভেতরের মধু ভান্ডারের মধুটা ফিনকি দিয়ে উঠলে ফিনকি। কাছে এসো। সব সময় আপনার গায়ে গায়ে জড়িয়ে থাকবো। এই লাইনে কতদিন নেমেছো? এই তো সবে কথা। এই কল্লোলের মুখে শুনেছি তুমি খুব কাজের মেয়ে। আপনার বিশ্বাস হচ্ছে না বাবু আমার এই শরীরটার দিকে? তোমার শরীরটা না বেশ তুলতুলে নরম। শুধু কি তাই, আমার ভেতরটাও ফুলফুলে জিলেপি ভাজা কড়াইয়ের মতো গরম। যাক, লালা গুন্ডাকে চেনো? চিনি মানে? আরে বাবা, আমি তো তাকে প্রতিদিন এক হাটে বেচি, অন্য হাটে কিনি। আচ্ছা, জাগরণ পত্রিকার সম্পাদক আবিরকে কখনো দেখেছো? ওই দেখা দরকার নেই, একেবারে শিল ধুয়ে নোড়া দিয়ে বেটে দেবো। তাহলে তোমাকে আমি মোটা টাকা দেবো। তা বলুন কি করতে হবে? যেমন করে হোক আবিরের সাদা চরিত্রে তোমাকে কালি ছিটিয়ে দিতে হবে। বাবু, ভয়ের কিছু নেই, আমি তোমাকে সঙ্গে করে ওদের বাড়িতে যাব। শুনেছি আবির সরকারের ভাইরা ভাই জয়ন্ত বাবু নাকি পুলিশ ইন্সপেক্টর, কিছুদিনের মধ্যে বদলি হয়ে উনি আমাদের থানাতেই আসছেন। তাই নাকি? আমি সেই জয়ন্ত বাবুর সঙ্গে দেখা করতে যাব, আর তুমি আমার সঙ্গে যাবে। সেখানে কি আমি গাপ্পু খেলবো গাপ্পু? তারপর তার বউয়ের ভালোবাসার পায়েসে এক ডাবু নুন ফেলে দেবো, নুন। তাহলে আবিরের গুণে আগুন জ্বলবে, আগুন। লালা গুন্ডাকে পাঠিয়ে দাও। যাচ্ছি, তবে একটা কথা, লালাকে আপনি মেজাজ দেখাবেন না, কেন কেন কেন? তাহলে কিন্তু কি চাইন করে দেবে। সে টাকার জন্য কাউ কাউ করবে, টেরাবাকা কথা বলবে, আর তখনই আপনার মনে হবে সে শালা মানুষের মতো দেখতে হলে কি হবে, আসলে একটা খেকি কুত্তা। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। আরে লক্ষ্মীকে দিয়ে আমার লক্ষ্মী ভান্ডার পূর্ণ করতে হবে। যে যতই লাগুক আমার আসল পরিচয়ের কাছে কেউ পৌঁছতে পারবে না। আপনার আসল পরিচয়টা জানবার জন্য এই লালা গুন্ডা আপনার সঙ্গে দেখা করতে এসে গেছে বাবু সাহেব। নমস্তে, নমস্তে বাবু সাহেব। তুমি লালা গুন্ডা? শুধু গুন্ডা নয়, আমি লালা লালা গুন্ডা জেন্টলম্যান। আরে গুন্ডা আবার জেন্টলম্যান কেন বাবু, এই গুন্ডা নাকি কোনোদিন জেন্টলম্যান হতে পারে না? তাই মালটাকে দেখে আপনার কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। লাগতেই হবে, কারণ আপনিও কালো আর আমিও কালো। আমি কালো এটা তুমি কি করে জানলে? বাবু সাহেব, এই রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। বলুন এখন আমাকে কি করতে হবে? তোমাকে একটা ছাপা কারখানায় আগুন লাগিয়ে দিতে হবে। ব্যাস, শুধু ছাপাখানায় আগুন? আরে ওই আগুনে এই মালিকটাকে পুড়িয়ে মারতে হবে না? থাক থাক থাক, সেটা পরে করলেও হবে। এখন বলো এই কাজটা করতে কত টাকা নেবে? আপাতত 1 লাখ। 1 লাখ? এও তার সঙ্গে কিছু ফাউ, ওই বোতল চারেক বিলেতি মদ আর গোটা 3 দেশি মুরগি। ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবে। তোমার ঠিকানাটা বলো। আপাতত বস্তি। বাবার নাম? জানি না, তবে মরে যাওয়ার সময় আমার নকল বাপ ওই ভিকু গুন্ডা সে আমাকে বলে গেছে সে নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। তাহলে তোমার আসল বাবা কে? কে জানে কোন শুয়োরের বাচ্চা শালা আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। ওই শালা শুয়োরের বাচ্চা বাপটার যদি একবার দেখা পেতাম।
কি হলো কি হলো বাবু? আরে চমকে উঠলে কেন? তার টাকার কথা শুনে নাকি ওই শুয়োরের বাচ্চা বাপটার কথা আরে শুনে? না না না, তা ঠিক নয়, তা ঠিক নয়। এই নাও 10,000 টাকা, এটা তোমাকে আমি আগাম দিলাম, কেমন? বাবু আপনি কিন্তু বহুত সিয়ানা আছেন, তাই তো এই আগাম টাকাটা দিয়ে আগে ভাগেই বুঝিয়ে নিয়েছেন এই আগাম টাকাই হলো এই লালা গুন্ডার জিন্দেগির লাগাম। সেলাম, বহুত বহুত সেলাম। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। ছাপা কারখানা ঠিকানাটা আমি চুমকির হাত দিয়ে ওর কাছে পাঠিয়ে দেব। তার আগে আমার সবচেয়ে বড় শত্রু আবিরকে ডেকে নিয়ে এসে চন্দনা যে তার হাতে কাগজপত্র তুলে দিয়েছে, সেই বিশ্বাসঘাতিনীর সঙ্গে আমি শেষ মোলাকাত করতে চাই। চন্দনার বিশ্বাসঘাতকতার কথা আপনাকে কে বলেছে? শুধু তাই নয়, পিতৃদ্বহিনী চন্দনা জানোয়ার আবিরের সঙ্গে প্রেমের লুকোচুরি খেলা খেলছে। হয়তো তাকে বিয়ে করবে, তাই আপনি যদি এখনো ওকে সাবধান না করান, চন্দনার সঙ্গে যদি আমার বিয়ে না দেন, তাহলে কিন্তু আপনার টোটাল বিজনেসের নকশাটা পাল্টে যাবে। তার জন্য তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? হব না উত্তেজিত? আমার চোখের সামনে আমার ভাবি স্ত্রী অন্যজনের গলায় মালা পরাবে আর আমি শান্ত হয়ে থাকবো? কল্লোল, এই কল্লোলের হাতেই আছে আপনার জীবনের চাবিকাঠি, এই কল্লোলের পকেটেই আছে আপনার মৃত্যুর পরোয়ানা। তার মানে আপনার ওই সুখের ঘরের সামিয়ানাটা আমি টেনে ছিঁড়ে দিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেবো দুঃখের রোদ্দুরে। কল্লোল, যদি আপনার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাই এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। হবে 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 কল্লোল, হবে। চন্দনা তোমাকে বিয়ে করতে রাজি হবে আর আমি তাকে বাধ্য করাবো। শয়তানি চন্দনা, তুই কি জানিস তোর মা সেই হারামজাদি দেবকী ঠিক তোর মতো ফোনা তুলেছিল বলে আজ থেকে 21 বছর আগে যমজ বাচ্চা সহকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক তেমনি তোকেও আমি বাড়ি থেকে বের করে দেবে, কেমন? চন্দনা, ঠিক এই সন্ধ্যাটাই আমি করেছিলাম। আজ নিজের কানে শুনে আসল ঘটনাটা জানতে কি পারলাম। বলতে চাইছিস? আমি বলতে চাই, আমার মা এবং দু ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে কেন? কেন মিথ্যে কথা প্রচার করেছিলে তারা নৌকো ডুবে মারা গেছে? চুপ কর। কেন চুপ করব? তোমার ভয় একজন নারী পাচারকারীর হুমকিতে? চন্দনা! কেন তুমি গরিব নিরীহ মেয়েদের ইজ্জত নিয়ে বিদেশের বাজারে চালান করছো? কোথা থেকে এলো তোমার এত টাকা যা দিয়ে আজ তুমি কেউ কোটা হয়েছো? জবাব দাও রাখাল মাত্র, জবাব দাও। আর আগে তুই জবাব দে শয়তানি, কোন সাহসে তুই আবিরের সঙ্গে প্রেমের লুকোচুরি খেলা খেলছিস? মিথ্যা কথা। আবিদার সঙ্গে আমি কোনো প্রেমের খেলা খেলিস নি? না, আমি তোমার মতো নিজ বাপের মেয়ে হলেও এখন এত নিচে নামতে পারিনি বাবা। কি বলবি শয়তানি? আমি নিজ? এই কে আছিস? আমার বেল্ট নিয়ে আয়, বেল্ট। এই নিন কাকা বাবু আপনার বেল্ট। শয়তানি, বড্ড বাড়ে বেড়েছিস। আজ তোর মন থেকে আমি আবিরের রংটাই মুছে ফেলবো। বল শয়তানি, বল কল্লোলকে বিয়ে করবি কিনা? বল কল্লোলকে বিয়ে করবি কিনা? শয়তানি, কল্লোলকে বিয়ে করবি কিনা? বেশি জোরে মারবেন না কাকা বাবু, তাহলে বিয়ের দিনটা ধরতে দেরি হয়ে যাবে। না রে জানোয়ার, তোর মতো একটা কুত্তাকে বড় জোর আমি আমার পায়ের জুতো পরিষ্কার করার জন্য রাখতে পারি, কিন্তু বিয়ে করতে পারি না। এত বড় কথা কাকা বাবু আপনার সামনে ও আমাকে এখনো তেজ ভাঙেনি কল্লোল। এই নাও বেল্ট, চালাও বেল্ট। শয়তানি, আজ তোর প্রেমের নেশাটা আজ আমি বল আমাকে বিয়ে করবি কি না? তবে রে শয়তানি, আজ তোর মন থেকে আবিরের নাম আমি না রে জানোয়ার, আবিরের কলমে জ্বলে উঠেছে নারী মুক্তির আগুন। সেই আগুনে তোদের মতো নারী ব্যবসায়ীরা একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এবারে বল শয়তান, বেলটা আমার হাতে। এই আমি শেষ কথা বললাম, আর এই বেলটা রাখাল পাত্রকে ছুড়ে দিয়ে আমি আবিদ্যার কাছে চললাম। ওকে আমি বাড়িতে তালা বন্ধ করেই রাখবো।
দারুণ খবর ছোট গিন্নি। শয়তানি চন্দনাকে তার বাবা রাখাল পাত্র তালা বন্ধ করে ঘরে আটকে রেখেছে। ও মাই গড জামাই বাবু, আপনার কাছে খবরটা শুনে আজকে রাতে একটু ঘুমের শান্তি পেলাম। শয়তানটা আমার ঘুম কেড়ে নিয়েছে। এবার নিশ্চয়ই খবরটা শুনে খুব খুশি হয়েছো। হব না খুশি? সেদিন শয়তানটা চলে যাবার পর কত কি অপমান করে গেল। জানি ছোট গিন্নি, আমি সব প্রতি উত্তর দিতে হবে। সেই জন্যই আমি প্রস্তুত। আপনি কি খবরটা শুনেছে? নিশ্চয়ই শুনেছ, হয়তো প্রেমিকার জন্য চোখের জলে বুক ভাসাচ্ছে। আমি উচিত শিক্ষা দেব। রাখাল পাত্রে ভাবি যাবে কল্লোল সান্যাল এখনই আমার সঙ্গে দেখা করতে আসছে। তাহলে অনেক মোটা অঙ্কের টাকা তোমার পকেটে ঢুকবে। ভাগ্য ফেভারে থাকলে নিশ্চয়ই আমদানি হবে। আগে বলো, তুমি আমাকে নিয়ে শিউলিগুড়ি কবে বেড়াতে যাবে? এই সপ্তাহেই যাব। সেখানে গিয়ে কিন্তু আমরা 4 দিন থাকবো। আর তোমার পয়সায় একটা শাড়ি আর সেই সঙ্গে একটা দামি ঘড়ি। শুধু ঘড়ি কিনে দেবো না ছোট গিন্নি, ওই 4 দিন কালারফুল করে দেবো আমাদের রঙিন স্বপ্ন। সেই সঙ্গে জানোয়ার আদিকে বুঝে দেবো তাপসী কেমন করে ভোগ সুখে নেশায় মগ্ন। লন্ডনে ছোট গিন্নি, এই থানায় জয়েন করার পর থেকে আমি আস্তে আস্তে ঘোরাতে শুরু করেছি আমার ভাগ্যের চাকা। আবির সরকার, তোমার সহধর্মিনী এখন তোমার কাছ থেকে ফাঁকা। আপাতত দেখে আসি কল্লোল সান্যাল আমার জন্য নিয়ে আসছে কত হাজার টাকা। গুড বাই ছোট গিন্নি, গুড বাই। সত্যি জামাইবাবুর ইনকাম এখন অনেক টাকা। আর ননসেন্স, আবিরের পকেট গড়ের মাঠ ফাঁকা। জামাইবাবু সত্যি প্রেমিক পুরুষ, আমাকে নিয়ে শিউলিগুড়ি বেড়াতে যাবে। সেখানে গিয়ে দুজনে হাত ধরাধরি করে পাহাড়ে উঠবো। আর আর কত কি ছবি তুলবো। সারা রাত শুধু ভোগ করবো, ভোগ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি শুভঙ্কর সরকারের বাড়ির ভেতর বার নৃত্যের কি সুন্দর দৃশ্য। তোমার বন্ধু শেষে আবিরকে বলো আমার নাচে তাল মিলাতে। মুখ সামনে কথা বল। আবিরের সঙ্গে তুই কুকুরের মতো ব্যবহার করেছিস কেন? পচা পুকুরে জল ঘেটে কি লাভ? পরিষ্কার জল চাই, সেই জন্যই তো আমি কলে জলে চান করতে যাই। দাঁড়া, চলে যাবার আগে কয়েকটা কথার উত্তর দিয়ে যা। সময় নাই, সময়ের অভাব। নবাব জাতির মতো কথা বলবি না। আমি বাইরে থেকে যে কথাগুলো শুনেছি, নিজের চোখে যে দৃশ্য দেখেছি, সেই অনাথ সৃষ্টি অপরাধের জবাব তোকে দিতেই হবে। চন্দনে গৃহবন্দী হয়েছে শুনে মাথাটা গরম করে ফেলেছো বুঝি? চন্দনার চন্দন গন্ধময় চরিত্রের সমালোচনা তোর মতো একটা পুঁতি গন্ধময় মেয়ের মুখে শুনতে লজ্জায় আমার মাথাটা হিট হয়ে যায়। বাবা, আমি বাবা নই, আমি বোবা। তুই আর জয়ন্ত ব্যভিচারের থাবা বসিয়ে আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিচ্ছিস। চলে 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 যা, আমার বাড়ি থেকে চলে যা। তুই তাপসী নস, তুই তামসী। তাহলে তামসীর শেষ করে শুনে যাও বাবা। আমার কাছ থেকে তুমি কোনোদিন পূর্ণিমা চাঁদ হতে পারলে না। তাই নাকি? তোমার ভুলের জন্য আমি পূর্ণিমা চাঁদ হতে পারলাম না। আবিরের সঙ্গে বিয়ে দিয়ে নষ্ট করে দিয়েছো আমার জীবনের স্বপ্নময় ভালোবাসা। তাই আমি তোমার কাছে অন্ধকারের অমাবস্যা। সমস্যা এরা ভারতের কৃষ্টিকে, সংস্কৃতিকে এই তাপসীর মতো যৌবন সর্বস্ব মেয়েরা হয়তো একদিন শেষ করে দেবে। এরা নারী হওয়ার আগে রানী হয়ে বসতে চাইছে ব্যভিচারী পুরুষদের লালসার সিংহাসনে। এরা কি নারী না নাগিন? এরা যদি নারী হবে তাহলে ভগ্নী নিবেদিতা কেন নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছিলেন এই ভারতের মাটিতে? কেন নিজের জীবন যৌবনকে বঞ্চিত করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন? তবে কি এদেশের মেয়েদের মোহমুক্তি হবে না? এখনই কি ওই সব মেয়েরা মাংসের মতো ওজন হবে, কসাইখানা দাঁড়িপাল্লা হবে? হবে বাবা, হবে। কারণ এই কম্পিটিশনের বাজারে যৌবন বিক্রির শোরুমে মেয়েদের যৌবন হচ্ছে সোনার উপর চেয়েও পাল্লা ভারী। আবি, তুমি চন্দনার কথা শুনেছো বাবা? শুনিনি, তবে এমনটা যে ঘটবে সেটা আমি জানতাম। আবি, প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য কৌশল তো এইভাবেই এগিয়ে যাবে। কি বলছো তুমি আবি? অর্জুনের পরাজয়ের সম্ভাবনা জেনেই কিন্তু একলব্যের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছিল। আবি, ও যে অভিমন্যুকে বধ করবে বলেই কিন্তু আগে থেকে চক্রব্যূহ রচনা করা হয়েছিল। আর ওই পথ ধরে কি ওরা প্রতিবাদকে গলা টিপে মারতে চাইছে? তা না, রাখাল পাত্রের হবু জামাই কল্লোল সান্যাল আমার জামাই পুলিশ অফিসার জয়ন্তের সঙ্গে দেখা করতে আসবে কেন? কোথায় জয়ন্ত সান্যাল? দেখো বৈঠকখানার ঘরে এক গোছা নোটের বান্ডিল তুলে দিচ্ছে আমার জামাই পুলিশ অফিসার জয়ন্তের হাতে। কি বলছেন বাবা? পুলিশ খাচ্ছে ঘুষ। চুপ!
চিৎকার করো না, কান পেতে শোনো, এক শয়তান আরেক শয়তানকে কি কথা বলছে। ঠিক আছে কল্লোল বাবু, কাজের বিনিময়ে আমি যখন সম্মানিত পেলাম তখন আপনি রাখাল বাবুকে নিশ্চিন্তে থাকতে বলুন। আপনাকে কিন্তু 3টে পয়েন্ট মনে রাখতে হবে স্যার। কি কি? নাম্বার 1, যেমন করে হোক চন্দনার দেওয়া ছবি এবং চিঠিগুলো আবির বাবুর কাছ থেকে আদায় করে দিতে হবে। নাম্বার 2, আমার ভাবি শ্বশুর মশাইকে সন্দেহ করে আবির বাবু যে নাটকটা লিখছে সেটা আপনাকে বন্ধ করে দিতে হবে। নাম্বার 3, আমার ভাবি স্ত্রী এখন গৃহবন্দী হয়ে আছে, তাই তার সঙ্গে আবির যেন কোনোদিন দেখা করতে না পারে সেই ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে। ঠিক আছে কল্লোল বাবু, কিন্তু বাকি টাকাটা? আপনি কাজ শুরু করুন, আমি 2-10 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। ওকে ওকে সান্যাল বাবু, ওকে। ঘুষখোর পুলিশ অফিসার জয়ন্ত, এখনই ওর হাত থেকে ঘুষের টাকাগুলো কেড়ে নিয়ে আমি নর্দমায় ফেলে দেবো। কেন ফেলে দেবেন শ্বশুর মশাই? পুলিশ আজকাল ঘুষ খাচ্ছে বলেই তো ওই রাজনীতির পারতরায় চরমে উঠছে। জয়ন্ত, কথা না বাড়িয়ে আপনার ছোট জামাইকে বলুন রাখাল পাত্রের চিঠি আর ছবিগুলো আমাকে ফিরিয়ে দিতে। না, কোনো পাপের কাগজ আবির ফেরত দেবে না। পাপ? কিসের পাপ? পুণ্য নিয়ে তো আপনি সারাটা জীবন কাটিয়ে দিলেন, কি পেয়েছেন? কি পেয়েছে সেটা আপনি বুঝবেন না, বুঝবে এই দেশের লোক। যারা বোকা তারাই দেশের কথা ভাবে, এই দেশের লোককে নিয়ে ভাবে। মাননীয় জয়ন্ত বাবু, আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি বা আপনারা হলেন এই দেশের লোকের মাইনে করা চাকর। তার মানেটা হলো এনাদের ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু আপনার জামা প্যান্ট জুতো এমনকি শিলিগুড়ি হানিমুন করতে যাওয়ার খরচটাও বহন করা হয়। কি বললে? ঘুষের টাকাগুলো ফেরত দাও। এটা ঘুষ নয়, সম্মানিত, বুঝলেন শ্বশুর বাবু? সাম্মানিক নয়, অসম্মানের মোড়কে ভরা কাঁচা গু। আশাটা সংযত করে কথা বলুন। সারের মতো চিৎকার করে কোনো লাভ নেই জয়ন্তদা। ঘুষের টাকা পকেটে ঢুকে আপনি যে পথে চলতে চাইছেন সেই পথে কিন্তু আমি কাঁটা বিছিয়ে দেবো, কাঁটা। আমার ক্ষমতার জুতো পায়ে দিয়ে সেই কাঁটাকে আমি পিছিয়ে দেব। কাঁটার ঘায়ে সেই ক্ষতবিক্ষত জুতো একদিন তোমাকে মাথায় করে বইতে হবে। সেদিন আমার জীবনে আর কোনোদিন আসবে না। আসবে জয়ন্তদা, আসবে। দেশের স্বাধীনতা 78 বছর পেরিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে স্বাধীনতার শরীর, তার ক্ষমার চুলে পাক দিয়ে দেখা দিয়েছে শীর্ণতার রেখা। তাই বলে যে বা যারা আঁকাবাঁকা পথে চলতে চাইবে, সে মন্ত্রী হোক বা হোমরা চোমরা নেতা, ব্যর্থ স্বাধীনতার আত্মা প্রেতাত্মা হয়ে জুড়ে বুঝবে তাদের বুকে। এটাই বুঝি তোমার নাটকের প্রথম ভূমিকা? ভূমিকা নয়, উপক্রমণিকা। ও, যাকে বলে গৌর চন্দ্রিকা? না, এটা পেহেলিকা। দেশের স্বাধীনতাকে বাদবন্দি করে রেখে যারা গরিব মেহনতি মানুষের ন্যায্য পাওনাকে আত্মসাৎ করে জমা করেছে কোটি কোটি টাকা, তাদের কিন্তু কারোরই রেহাই নেই। দেশের কৃষক শ্রমিক মধ্যবিত্ত মেহনতি মানুষের হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধু তাই নয়, এতদিন যারা গভীর গহন অন্ধকারে ঘুমিয়েছিল তারা একজোট হয়ে বলছে, কেন কেন এখনো এই দেশের মেয়েদেরকে পণ দিয়ে বিয়ে দিতে হয়? এখনো গ্রামে গঞ্জে শহরে নগরে চলে নারীদের উপর অকথ্য নির্যাতন। কিন্তু এটা তো সত্যি। এখনো স্কুলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মিড ডে মিলে ভালো চালের পরিবর্তে খাওয়ানো হয় পোকা পোকা চাল আর শেষ বাজারের সবজি। শিক্ষার গায়ে যদি এত দুর্নীতি, তাহলে কেন কেন চালানো হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো তৈরি করা এই কারখানাগুলো? সমাজ জোড়াই দুর্নীতির জন্য দায়ী কিন্তু এই প্রশাসন। তাই এই প্রশাসনের অপশাসনের বিরুদ্ধে আমার লেখনী শোনাবে জাগরণী মন্ত্র। ওই মন্ত্র ভুলে গিয়ে তোমাকে জপতে হবে অন্য মন্ত্র, লিখতে হবে। এ দেশ যেমন চলছে তেমনি চলবে। শিক্ষা রাজনীতি আজাদিনতার দায়ে বন্ধ হয়ে থাকবে, আর অবিলম্বে বন্ধ করতে হবে তোমার লেখা ওই নাটক, আর ফিরিয়ে দিতে হবে আদর্শ ব্যবসায়ী রাখাল পাত্রের লেখা চিঠি ও ছবিগুলো। কথাটা যেন মনে থাকে। না না, না, আমার জীবন থাকতে ওই ছবি চিঠি দলিল আমি কিছুতেই ফেরত দেব না। তোমার লেখা দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল নাটক যে পর্যন্ত লেখা হয়েছে তার বাকি অংশ এখনই লেখা শুরু করতে হবে। আমি এখনই লেখা শুরু করছি বাবা। চন্দ্রনাকে নায়িকা করে লিখছো তো বাবা? কি লাভ? কেন কি লাভ বাবা লিখে? ও তো এখন গৃহবন্দী। না 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 না, চন্দ্রনাকে আর গৃহবন্দী করে রাখা যাবে না। প্রয়োজন হলে মহিলা সমিতি মিছিল করে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে ঘর থেকে বার করে নিয়ে আসবে। নির্যাতিত চন্দনার কণ্ঠে ধ্বনিত হবে এদেশের হাজার হাজার নারীর হাহাকার। তুমি লেখো, তুমি লেখো আবির, তুমি লেখো। তোমার সোনালী কলমের লজ্জার কালিতে ঝলসে উঠুক এদেশের পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে নারীদের জেহাদ। বাবা, জেহাদি হয়ে অত্যাচারী পুরুষের কণ্ঠে ধ্বনিত হবে। আর উপায় নেই, দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। মনে রাখেনি এদেশের ব্যভিচারী পুরুষের দল রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামকে। তা যদি রাখতো তাহলে আমার পাণ্ডুলিপির পাতায় পাতায় হাজার হাজার নারীর জল চোখের জল ভেসে উঠত।
আবে শালা আবির সরকার, বেশি ফুটানি মারাবি তো শালা এই চাকু চালিয়ে না তোকে একেবারে উপরে পাঠিয়ে দেব। কে কে তুমি? আমি লালা, লালা গুন্ডা। ও তুমি তাহলে লালা গুন্ডা? গুন্ডা নয় তো কি শালা বেশ্যা মুন্ডা? আবে শালা কত খান্ডাধারীকে আমি ওপারে পাঠিয়ে দিয়ে আজ আমি হয়ে গেছি লালা, লালা গুন্ডা জেন্টলম্যান। আচ্ছা তুমি জেন্টলম্যান হয়ে গুন্ডামি করো কেন? আবে শালা এই সে কই পেছে বা তুই কে বে? আবে যা যা লেখা বেকা বন্ধ করে এখান থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবো কেন? কেন কি বে শালা? আরে তো আমি তোর এই ছাপাখানায় আগুন দেব, আগুন। তা তুমি পারবে না, তোমার এই মস্তানি আমি রুখে দেবো। আবে শালা কিসের জোরে রুকবি রে? কিসের জোরে? আমার এই কলমের জোরে। কলম? আবে শালা বুদ্ধু কাইকা, আবে এই কলম পারবে তো আমার এই ছুরির সাথে? তুমি তোমার মালিক রাখাল পাত্রকে বলে দিও কলমের চেয়ে বড় অস্ত্র এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আচ্ছা তাহলে আয় দেখি তোর কলমের জোর বেশি নাকি আমার এই ছুরির জোর বেশি। আয় আয় দেখি আয়। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ না। আজ আমি তোকে দেখবি তোর মুখে মার। এই বুড়ি, এই কি বললি? ঠিকই বলেছি, ও হচ্ছে বড় ভগবান আর তুই হচ্ছিস ছোট ভগবান। ভগবানে কি কখনো লড়াই করতে আছে? বেঁচে গেলি শালা, বহুত বাঁচান বেঁচে গেলি। এই বুড়িটা নয় রে শালা, এই ছুরিটা চালিয়ে না তোকে একেবারে জমের দুয়ারে পাঠিয়ে দিতাম। দিলে না কেন? দিলে না কেন? ওই পাগলি বুড়িটাকে ধাক্কা মেরে সরিয়ে ওই ছুরিটা আমার বুকে বসিয়ে দিলে না কেন? মারো মারো আমাকে মারো। এই শালা আবির সরকার, এই শুয়োরের বাচ্চা লালা পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু কিন্তু এই বুড়িটাকে দেখি না আমার আমার মাথাটা ঘুরে গেল। আমার দু চোখে যেন আধার নেমে এলো। কি মজা কি মজা! ও ছোট ভগবান, তাহলে তুই এক কাজ কর, তুই আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়, তাহলে তোর চোখে আলো ফিরে আসবে। আয় না, আয় তুই আমার কোলে মাথা রেখে শো, আমি ঘুম পাড়ানির গান গেয়ে তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয় না, আয় শিগগিরা আয় না। ঘুম যায় ওই চায় মেঘ পরিদের দেশে, ঘুম যায় ওই চায় মেঘ পরিদের দেশে। গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে, ঘুম যায় ওই চায় মেঘ পরিদের দেশে, ঘুম যায় ওই চায় মেঘ পরিদের দেশে। কি মজা কি মজা! ছোট ভগবান আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে আর ওই বড় ভগবানটা অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ধুর, বোকা কোথাকার, দেখতে পাচ্ছিস না ছোট ভগবানকে কেমন আমি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি? আর তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? দেখ না, লেখা শুরু কর। আমি লিখতে পারি যদি তুমি কাগজ কুড়োনি বন্ধ করে আমার সঙ্গে আমার ঘরে আমার মায়ের মতো থাকো তবে। কি বললি? মায়ের মতো? হ্যাঁ চলো না, চলো আমার ঘরের ভেতরে চলো। কিন্তু কি করে যাবো রে বড় ভগবান? ছোট ভগবান যে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তুমি আস্তে আস্তে করে ওর মাথাটাকে মাটিতে নামিয়ে দাও। যদি ঘুম ভেঙে যায়? তুমি একবার চেষ্টা করে দেখোই না। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া, আমি একটু চেষ্টা করে দেখি। ও এখন অঘর ঘরে ঘুমোচ্ছে, চলো এই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। আবে এই শালা আবির সরকার, এই বুড়িকে তুই তোর বাড়িতে নিয়ে যেতে পারবি না। এই বুড়িকে আমি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব। চলো না, ও আমার সঙ্গে আমার বাড়িতে যাবে না, ওকে আমি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব। চলে না, ও আমার সঙ্গে আমার বাড়িতে যাবে না, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। চলে বড় ভগবান! কাঁদতে গিয়ে খাটি কেনে, হাঁটতে গিয়ে কান্দি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে খাটি কেনে, হাঁটতে গিয়ে কান্দি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে
টাকা নেজাটা আস্তে আস্তে জমতে শুরু করেছে। এবার এবার তুমি একটু খাও। না আমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। কেন টুকি? তোমাকে যে এত নিবিড় করে কাছে পাবো এ আমি ভাবতেও পারি। আমিও ভাবতে পারিনি যে তুমি আমাকে এত নিবিড় করে কাছে টেনে নেবে কল্লোল বাবু। এই না না, আর কল্লোল বাবু না। তাহলে কি বলবো? বলো ডার্লিং। ও মাই ডার্লিং। আমি তোমাকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাই। সত্যি বলছো? একদম সত্যি। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়ে। সত্যি সত্যি তুমি একেবারে পাগল হয়ে গেছো। শুধু পাগল নয়, তোমার যৌবনের নেশায় আজ আমি মাতাল হয়ে মাথা হলো হবে না বাবু। তাহলে বলছো ডার্লিং, তুমি আমার কাছে স্বর্গ আর আমার স্বামীটা হচ্ছে নরক। সে কিন্তু জানতে পেরে গেছে আমি তোমাদের সঙ্গে আছি। সে যদি কোনোদিন আসে তাহলে ওকে আমি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাছাড়া সোটা জীবন আমাকে অনেক অনেক দুঃখ দিয়েছে। আর তুমি তুমি আমার বুকের ভেতরে ঘুমিয়ে থাকা সুখ পাখিটাকে সুখের স্বপ্ন দেখিয়েছো। এবার আমি তোমাকে বোম্বাই নিয়ে যাব। মুম্বাই কেন গো ডার্লিং? আমি তোমাকে সিনেমার হিরোইন করব। আমরা হেরোইন হয়ে হেরোইন খাবো। তোমার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে। শুটিং করতে যাবো। ইয়ং ছেলেরা তোমাকে দেখার জন্য দেওয়ানা হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আনন্দে আমার মদের নেশাটা কেটে যাচ্ছে। আমি আর একটু মদ খেয়ে দিই। দাঁড়াও দাঁড়াও। সিনেমার হিরোইন করে দেবো বলে মিথ্যে কথা বলে ওকে আমাকে বোম্বাই নিয়ে যেতেই হবে। আমি হিরোইন হব, হিরোইন। তারপর একদিন ওকে হিরোইন খাইয়ে সোজা বিদেশের বাজারে চালান করে দেবো। বিনিময়ে আমার হাতে চলে আসবে অনেক টাকা। আমার চলার পথে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার ইয়াং ছেলে। আর আমার ববি শ্বশুর মশাই যদি জিজ্ঞাসা করে চুমকি কোথায়, আমি বলে দেবো সে তার স্বামীর কাছে পালিয়ে গেছে। ও ডার্লিং, তোমার কাছে আরো মদ আছে? মদ না চুমকি, আর মদ খেও না। বেশি মদ খেলে নেশা ধরে শরীর নষ্ট হয়ে যায়। তাই নাকি? নিশ্চয়। মেয়েদের শরীর হলো নতুন কেনা গাড়ির মতো। গাড়ির বডি যেমন ঠিক থাকলে চকচক করে, তেমনি মেয়েদের শরীর ঠিক থাকলে তাকে ফুলপরি ফুলপরি বলে মনে হয়। তা বুঝতে পেরেছ তো ডার্লিং? ডার্লিংয়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে যাব, তারপর যাব মুম্বাই। সেখানে গিয়ে নিজেকে ডানা কাটা পরীর মতো সাজিয়ে নেব। তারপর শুটিং এর আগে নাচতে নাচতে গাইবো, আমি ডানা কাটা পরী, আমি ডানা কাটা পরী। টেটার সমর সিঙ্গেল দেখে টেটার সমর সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। সেলফি নিতে চাই রে সব লাগাই হুড়ো হুড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। কে? ও বলতে পাবো নাকি? ঘর থেকে বেরিয়ে এসে আজ তুমি এই পথে নেমেছো? এর জন্য তো তুমি দায়ী। তোমার অমানসিক অত্যাচার আমাকে এই পথে নামতে বাধ্য করেছে। বিন্দু, মনে পড়ে সেদিনের কথা? যেদিন তুমি যৌতুক পাওনি বলে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে গলায় পা তুলে দিয়েছিলে, মনে পড়ে সেদিনের কথা? না মানে আমি তুমি যে আমার স্বামী, এই কথাটা আমি কাউকে বলিনি। অনেক কষ্টে অনেক দুঃখে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে শুধু তোমার মতো নপুংসক পুরুষের জন্য। তাই বলছি, পরিচয় গোপন রেখে এখান থেকে চলে যাও। আমার ভুল হয়ে গেছে বিন্দু। অনেক সুখের আশায় আজ আমি দুঃখের সাগরে ডুবে গেছি। তুমি আমাকে হাত ধরে টেনে তুলো বিন্দু। সপ্ত সিন্ধু তো ডুবে গেলেও
আজ আর আমার কিছু করার নেই বল্টু বাবু, কারণ কারণ আজ আমি দুদিক খোলা চটের বস্তা, আমার শুধু বস্তা না ছাড়া আজ আর আমার কিছু করার নেই। কেন নেই? আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাব। কি করে নিয়ে যাবে? কারণ আমার জীবনটাই তো মিলিয়ে গেছে। বিন্দু, বিন্দু? কে বিন্দু? কাকে তুমি বিন্দু বলে ডাকছো? বিন্দু মরে গেছে। আজ আমি যৌবন তপস্বী সিন্ধু। না! হ্যাঁ, বিন্দুর স্বপ্ন ছিল বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে সংসার সাজানোর নেশা, আর সেই নেশায় মেশানো ছিল বুক ভরা ভালোবাসা। বিন্দু, আজ আনাজের বদলে খোসা দেখে মন খারাপ করছো কেন বল্টু বাবু? বিন্দু, বলো, আজ তুমি আমার কাছ থেকে কত টাকা নেবে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? না, আজ আমি টাকা চাই না, আজ আমি শুধু তোমাকে চাই। আমাকে? সত্যি? একদম সত্যি। আজ আমার ভুল ভেঙে গেছে। এখন আমি বুঝেছি মানুষের জীবনে টাকাই সবকিছু নয়, অভাবী মানুষের স্বভাবকে নষ্ট করে। তাই বলছি চলো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তুমি আমার সঙ্গে বাড়ি চলো বিন্দু। কিন্তু? কোনো কিন্তু নয়, আজ আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। এই জানোয়ার বেটা, আমি তোকে নিষেধ করা সত্ত্বেও তুই এখানে ঢুকেছিস কেন? কল্লোল বাবু, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, নইলে জুতো পেটা করে এখান থেকে পার করে দেবো। আমি আপনাকে জোর হাত করে বলছি কল্লোল বাবু, আমার অতি লোভের তাড়না আজ আমার স্ত্রীকে এই পথে নামতে বাধ্য করেছে। তাই নাকি? আজ আমার অঢেল শিক্ষা হয়েছে, তাই আজ ওকে আমি বাড়ি ফিরে নিয়ে যেতে চাই। চলে এসো বিন্দু। না, আমি যাব না, তুমি একাই চলে যাও। আমি একা চলে যাব? আরে তুই একা যাবি কেন? যাবার সময় 1 বান্ডিল টাকা নিয়ে যাও। জীবনের চাকাটা যে এভাবে ঘুরে যাবে আমি ভাবতে পারিনি, আমি জানতে পারিনি যে আমার লোভ আজ এভাবে আমাকে পথে বসাবে। আজ আমি বড় শিক্ষা পেলাম। তাই যাওয়ার সময় এই টাকার বান্ডিলটা আপনার মুখে ছুড়ে দিয়ে আমি আপনার মুখে থুতু দিলাম। থু থু থু। সাবাস সাবাস সাবাস। এই জন্য বুঝি খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে সুন্দরী মেয়েদের এখানে চাকরি দেওয়া হয়। না, ছাই চাপা দিয়ে আগুনকে ঢাকতে চাইবেন না কল্লোল বাবু। লেবু কচলে আর কোনো লাভ হবে না সকাল বাবু। তার মানে? তাছাড়া আপনি বিয়ে করেননি। যদি বিয়ে করতে চান তাহলে মডেলিং হাউসে মডেল হতে আসা যে কোনো মেয়েকে একটা জীবন সঙ্গিনী করতে পারেন। কিন্তু তাছাড়া আপনার চাকরি বাকরিও নেই। যদি চাকরি করতে চান তাহলে কল্লোল বাবুর হাতটা শক্ত করে ধরুন, আপনাকে কোনো না কোনো কাজে লাগিয়ে দেবে। চলি কল্লোল বাবু। বাই। কল্লোল বাবু, মেয়েটিকে আপনার দাদা জানেন, আমি জানি না। খবরদার আমার দাদার নামে একটাও মিথ্যে কথা বলবেন না। কি বলতে চান আপনি? বলতে চাইছি এই যে কেন আপনি একটু একটু করে আমার দাদার গায়ে কালি ছিটিয়ে দিচ্ছেন? আপনি কি আপনার দাদার চরিত্র সম্বন্ধে জানেন? জানি জানি জানি, নতুন করে জানতে চাই না। আপনি যেমন চরিত্রহীন, দাদাকে সেই রকম ভাববেন না। আস্তে কথা বলুন, মিষ্টি মুখে তেতো কথা শুনতে আমার ভালো লাগে না। মুখ সামলে কথা বলবেন। মনে রাখবেন আমি রাখাল পাত্রের ভাই। আর আমিও তার ভাবি জামাই। আপনার মতো লম্পটকে আমার ভাইজি কখনো বিয়ে করবে না। তাহলে তার বদলে আছে দিশা। তার মানে বিলেতির বদলে দেশি। What? একটা কাউকে পেলেই হলো। আপনি মানুষ না জানোয়ার? আমি মানুষও নই আর জানোয়ারও নই। আমি খাপ থেকে বের হওয়া একটা ঝকঝকে তলোয়ার, তাই যে কোনো সময় আমি মানুষ খুন করতে পারি। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ছি, 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 ছি। যার সঙ্গে আমার ভাইজির বিয়ে হওয়ার কথা তার চরিত্র এইরকম, দাদা কি তা ওর চরিত্র বুঝতে পারে না? না না না, আমি আর ভাবতে পারছি না, কিছুতেই না। আমিও ভাবতে পারছি না আপনার মতো একজন পুরুষ মানুষ এভাবে ভেঙে পড়ছেন কেন। কে তুমি? আমি লালা, লালা গুন্ডা জেন্টলম্যান। আশ্চর্যের ব্যাপার, গুন্ডা আবার জেন্টলম্যান হয় নাকি? কেন বাবু, এই গুন্ডারা কি কোনোদিন ভদ্রলোক হতে পারে না? কোনো কিন্তু নয়। চাঁদের আলো গায়ে লাগলেই কারোর গায়ে কি কখনো ছ্যাঁকা লাগে? না মানে? কোনো মানে নয়। চলো তোমাকে আমি সারা বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে এসো আমার সঙ্গে।
না না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। কেন বাবু, এই গুন্ডার সঙ্গে পথ চলতে আপনার ঘৃণা লাগছে বুঝি? না না, ও কথা নয়। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, সাদা পোশাক পরলে কিন্তু ভদ্রলোক হওয়া যায় না। কালো পোশাকের মানুষরাও অনেক সময় ভদ্রলোক হয়। আপনি কার কথা বলছেন বাবু সাহেব? ওই কালো সাঙ্গালের কথা বলছি। লোকটা ভদ্র পোশাক পরলে ভদ্রলোক নয়, ভদ্রবেশে একটা পাক্কা শয়তান। আপনি কিছু ডর করবেন না বাবু সাহেব। এই শহরের অলিতে গলিতে অনেক শুয়োরের বাচ্চা আপনার ক্ষতি করতে চাইবে। আপনি শুধু একবার লালা বলে ডাক দেবেন, আমি সারা বাজ পাখির মতো উড়েছে ওর কলেজাটাকে ছিঁড়ে নেব। তুমি কি বলছো? ঠিকই বলছি, আমার কথা ইয়াদ করে শুনবেন। যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ রাঙায় তাদেরও আমি ছাড়ি না। কে তুমি তা আমি সঠিক জানি না, তবে তোমার কথা শুনে আজ আমার মনে হচ্ছে বিশ্বাস এখনো মরে যায়নি, বিশ্বাস বেঁচে আছে, বিশ্বাস চিরকাল বেঁচে থাকবে, চিরকাল চিরকাল। বিশ্বাস তবু তবু আমার মালিক ওই শালা শুয়োরের বাচ্চা রাখাল পাত্র আমার কথা বিশ্বাস করেনি। বলে কিনা আমি নাকি ওই আবির সরকারের পেশে আগুন দেয়নি, কিন্তু আমি তো বলেছিলাম ওই আগুনে ওই আবির সরকারকে পুড়িয়ে মারবো। কিন্তু কোথা থেকে শালা ওই বুড়িটা এসে না শালা আমার মুডটাকে একেবারে নষ্ট করে দিয়েছিল। শালা ওই বুড়িটাকে নিয়ে যে এখন আমি কি করি? এই বুড়ি, এই কি বলিস? তুই জানিস আমি কে? হ্যাঁ জানি জানি, তুই একটা ছিপকে ছোড়া, না টিপলে দুধ বেরোয়, সাত চড়ে রা বেরোবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শালা এই লালা গুন্ডাকে শাসন করা। তুই বোধহয় জানিস না, যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ রাঙায় তাদেরও আমি ছাড়ি না। তাহলে বল, ধরে রাখার জন্য যখন তুই আমাকে এখানে নিয়ে এলি তখন আমাকে খাওয়াবি? আরে যাও অনুরাগ ছাই খা। বোকা কোথাকা, ছাই কি মানুষে খায় নাকি? তাহলে আমি যা খাই তোকে তাই খাওয়াবো? ভাত রুটি ডাল তরি তরকারি এসব? না না, আমি ওগুলো খাবো না, আমি ওগুলো খাবো না। ওই ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তুই আমাকে মেরে ফেলবি। আমি মরে গেলে আমার বাচ্চা দুটো অনাথ হয়ে যাবে। তারা আমাকে দেখতে না পেয়ে কত কাঁদবে, কত খুঁজবে। ওই তো আমার ছোট ভগবান কাঁদছে, আমার বড় ভগবান আমাকে মা মা বলে ডাকছে। যাচ্ছি খোকারা, এই বুড়ি, এই যাচ্ছিস কোথায়? খেয়ে যা। দিবি দিবি, হয় হয় দিবি দিবি, তুই আমাকে খেতে দিবি? তাহলে আয় আয় না, আয় শিক্ষির, আয় 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 না, আয় তোর গালে আমি একটা চুমু খেয়ে নি। চুমু? হ্যাঁ আয় না। ছোট ভগবানের মুখে চুমু খেলে আমার বড় ভগবান রাগ করবে। ওই শালা বীরের নাম যদি আমার সামনে নিস না, শালা তোকে আমি একেবারে তুলে আছড়ে মেরে ফেলবো। একদম চুপ, আমাকে মারবি না। আমি মরে গেলে সেই জানোয়ারটা বেঁচে যাবে, আর সে বেঁচে গেলে তোদের দুজনকে সে মেরে ফেলবে। কে সেই শুয়োরের বাচ্চা? তার নামটা আমার সামনে বল, তাকে শালা আমি এই চাকু চালিয়ে না একেবারে এপর ওপর করে দেবো। ওসব ভাঙতা কথা ছাড় তো, আমার বড্ড শীত করছে। শীত করছে? কেন তুই দেখতে পাচ্ছিস না কেমন আমি শীতে জড়সড় হয়ে যাচ্ছি? দাঁড়া 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 দাঁড়া, এই পৃথিবীটাকে না ভালো করে আমি গায়ে জড়িয়ে নি। আরে এই পাগলি, আরে করছিস কি? শালা এই শুয়োরের বাচ্চা পৃথিবীর বুকটাই না অনেক নোংরা আবর্জনা জমিয়ে আছে, ওই নর্দমার মতো পোকা ঠিক ঠিক করছে। ওটা গায়ে দিলে তুই অসুস্থ হয়ে যাবি। তার চেয়ে কাজ কর। কি কাজ? এই উন্নাটা গায়ে দিয়ে তুই এখানে চুপটি করে শুয়ে থাক। আমি তোর জন্য এক টোকা মুড়ি নিয়ে আসছি, কেমন? চুপটি করে শুয়ে থাকবি, বুঝেছিস? ওরে বাবা রে, কি কনকনে শীত রে, হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যাচ্ছে। ছোট ভগবান তো আমার জন্য মুড়ি আনতে গেল, ওই মুড়িগুলো কিন্তু আমি একা খাবো না। হ্যাঁ, ওই রাস্তায় যে কুকুরগুলো ল্যা ল্যা করে ঘুরে বেড়াচ্ছে না, ওদেরকেও আমি কিছুটা দেব। ওরে বাবা রে, কি কনকনে শীত রে, তার চেয়ে আমি বরং একটু ঘুমিয়ে নি।
এখানে মুখ ঢাকা দিয়ে শুয়েছিস কে রে তুই? আমি কাগজ কুড়োনি গো বাবু, আমি কাগজ কুড়োনি। তাই এখানে শুয়েছিস কেন? ভগবান আমাকে আশ্রয় দিয়েছে। তোর স্বামী ছেলে পুলে কেউ নেই? তা ভগবানই জানে। তার মানে তুই নিশ্চয়ই পাগলি। আমার তো মনে হয় তাই। তা তুই এখানে এলি কি করে? ছোট ভগবান আমাকে নিয়ে এসেছে। ছোট ভগবান? হ্যাঁ, লালা গুন্ডা গো, লালা গুন্ডা, জেন্টলম্যান। লালা গুন্ডাকে তুই ছোট ভগবান বলে ডাকিস? জি হ্যাঁ বাবু সাহেব, এই বুড়িটার জন্য, এই বুড়িটার জন্য সেদিন আবির সরকারকে খুন করতে পারিনি। এই বুড়ি, এই তুই কি জানিস লালা, কাজটা কমপ্লিট করতে না পারলে আমার খাওয়ারের টান পড়ে যাবে। আপনার এত খিদে আর বাবু? তুই চুপ কর, তুই পাগলি, এসব কথা মানেই বুঝিস না। তা বাবু, তাহলে তো আপনার খিদে পেটটা জ্বলে যাচ্ছে। চলবেই তো, ওই সারা সোরের বাচ্চা আবির সরকারকে খুন করতে না পারলে বাবুর খিদে মিটবে না। সেদিন যদি তুই তোর ওই মায়া মাখা মুখটা নিয়ে আমার সামনে না দাঁড়াতিস, তাহলে সারা এই ছুরিটা চালিয়ে না ওই সারা আবির সরকারকে আমি একেবারে জমের দুয়ারে পাঠিয়ে দিতাম। আমি তোমাকে 7 দিন সময় দিলাম লালা, এই 7 দিনের মধ্যে আবিরের প্রেসটা পুড়িয়ে ওকে খতম করে দিতে হবে, আর তা না হলে তোমাকে খতম করে আমি আমার ক্ষুধা মেটাবো। বাবু, এতই যদি আপনার ক্ষুধা, তাহলে এই মুড়িগুলো না, এই মুড়িগুলো না আমি একা খাবো না, তোমাকেও আমি এর থেকে কিছুটা দেব। খাবে? মুড়ি খাবে? খাবে? মুড়ি মুড়ি মুড়ি। तो फिर पागली तेरी उंगली पकड़ के चला, ममता की आंचल में पला। तेरी उंगली पकड़ के चला, ममता की आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। এই গুমগুলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি তার কোনো খবর পাচ্ছি না। হে ভগবান, এই গুমঘর থেকে উদ্ধার করার জন্য কেউ কি আসবে না? ওই বাবা নামক অসুরটার হাত থেকে তুমি আমায় উদ্ধার করো। বলো ঠাকুর, বলো কোথায় গেলে আমি আমার মাকে পাবো, কোথায় গেলে আমার ভাইদের পাবো? বলো ঠাকুর, বলো বলো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। একা আমি একা সইতে পারি না, আমি দোষ দেব কার? দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি আজ পড়ে আছে হিরে পান্না, খুশি নেই আছে শুধু কান্না। আজ পড়ে আছে হিরে পান্না, খুশি নেই আছে শুধু কান্না। যায় ভেঙে যায় বারে বারে, কেন এই মন যে আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার।
দিদিমণি খেয়ে নিন দিদিমণি। এই দুটো বিস্কুট আর এক গ্লাস জল আপনি খেয়ে নিন। আজ দুদিন আপনি কিছুই খাননি। কর্তাবাবু খাওয়ানোর জন্য পাঠিয়েছেন আমাকে। খাবো না, আমি কিছুই খাবো না। আর কেন খাবো না? যে মেয়েকে তার অত্যাচারী বাবা গুম করে বন্দি করে রাখে, সেই মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু এভাবে না খেলে আপনার যে অসুখ করবে। তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। তা কি করে সম্ভব? কর্তাবাবু যে আমাকে আপনার পাহারায় রেখেছেন। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে বলবে দাও। কি কথা? আমার মা এবং দু ভাইয়ের মৃত্যুর খবরটা তুমি জানো? জানি না, তবে শুনেছি। কি শুনেছো? তুমি যদি আমাকে একবার বলো তাহলে একটা কাগজে লিখে আমি আবিদার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে কাগজ কলম এনে দিচ্ছি। তবে খুব সাবধান। এই ঘটনা আমি তোমাকে বলেছি, তোমার বাবা জানতে পারলে আমাকে তো কোন করবে, সেই সঙ্গে তোমাকে ছাড়বে না দিদিমণি। আমি এখন আছি দিদিমণি। আমাকে তো কিন্তু যেতেই হবে। তার আগে আমার বাবার শয়তানের মুখোশটা টেনে ছিঁড়ে তারপর আমি মরবো। তার আগে বল্টুদার কাছে খবরটা নিয়ে যেমন করে আমি তার কাছে পাঠিয়ে দিতে হবে। কাগজ আর কলম তুমি লিখতে শুরু করে দাও, আমি চুপি চুপি বলছি। ধরো ধরো ধরো। তারপর তারা বেঁচে আছে কি মরে গেছে ওই ভগবানই জানে। কিন্তু আমাকে তো জানতেই হবে। সেই জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে দিদিমণি। লেখা কাগজটা তুমি লুকিয়ে রাখো, সময় মতো কাজে লাগবে। আমি চলি দিদিমণি। চুপ দিদিমণি চুপ। এই চিঠি লেখার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করেছি, ওরা জানতে পারলে তোমাকে তখন করবে সেই সঙ্গে। এই কথাটা প্রথম জানাতে হবে আমার কাকাকে, কারণ সে এখনো বিশ্বাস করে আমার জানোয়ার বাবাকে। কিন্তু কাকার সঙ্গে আমার দেখা হবে কোন উপায়ে? আমার হাতে হাত মিলিয়ে। তাহাতে সাবান দিয়ে এসেছেন তো কল্যাণ বাবু? শুধু হাতে কেন, বিদেশি সাবান সারা শরীরে মেখে পরিচ্ছন্ন হয়ে আবার আমি তোমার সঙ্গে নতুন করে প্রেম করতে এসেছি। আসুন আসুন কল্যাণ বাবু আসুন, আমার দু পায়ে দুটো চপ্পল রেডি করা আছে। তোমার এই চপ্পলের সঙ্গে আমার বুটের প্রেম দিয়ে তাহলে ভালোবাসা শুরু। তোমার যৌবনের নৈবেদ্যটা আমার হাতে তুলে দিয়ে প্রেমটাকে সার্থক করো। এসো। জানোয়ারের থাবায় এখন হরিণের হাত, মনের জঙ্গলে এখন ভীষণ হাত, শরীরে সুস্থ তাহলে আমার কি হবে? তোমার যে কি হবে সেটা আমি মনে মনে ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো বলো না গো একবার শুনি। তুমি হবে আমার সুরানী আর চন্দনা হবে দুয়ারানী। তুমি খিলখিল করে হাসবে আর ওই শয়তানি চন্দনার দু চোখ দিয়ে ঝরবে শুধু পানি পানি আর পানি। আরে শালা শুয়োরের বাচ্চা, শেষে তোর অবস্থাটা যে কি হবে সেটা শুধু একমাত্র আমি জানি। কে তুমি ভাই? চুপ, একদম নষ্ট করার মতো সময় নেই। তোমার বাবা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? যাতে তুমি কল্যাণ বাবুকে বিয়ে করতে রাজি হও সেই ব্যবস্থা করতে। অসম্ভব, আমি মরতে রাজি আছি, তবে কুত্তাটাকে আমি বিয়ে করতে রাজি নই। তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো দিদি ভাই, হয় নিজের জন্য বাঁচো, নাহলে সমস্ত নির্যাতিতা মেয়েদের বাঁচার ব্যবস্থা করে দাও। কোন উপায়ে? আমার হাতে হাত মিলিয়ে। তুমি তো আমার বাবার গুপ্তচর। না না দিদি ভাই না, আমি গুপ্তচরী নই, আমি জাদু করি। জাদু করে? হ্যাঁ, আমিও তোমার মতো নির্যাতিতা। তোমার বাবা আমার সর্বস্ব লুট করে আমাকে গণিকার খাতায় নাম লিখিয়েছে। কি বলছো তুমি? কি বলছি, একটু অপেক্ষা করো, সময় শেষ কথা বলবে। আমি কিসের আলো দেখতে পাচ্ছি? একই রাখাল পাত্র সৃষ্টি করে আদি অরণ্যে
দিদি ভাই, এখন ভাবাবেগের সময় নয়। একটু আগে বল্টু বাবুর মুখে যে কথাগুলো শুনে কাগজে লিখেছো, সেই কাগজটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। সে কাগজ নিয়ে তুমি কি করবে? আমি আবিরদার কাছে পৌঁছে দেবো। তার আগে তুমি বলো, তুমি কি আমাকে একদিনের জন্য এখান থেকে বার করে নিয়ে যেতে পারবে? একদিনের জন্য নয় দিদি ভাই, যাতে আমি তোমাকে চিরকালের জন্য এখান থেকে বের করতে পারি, আমি সেই ব্যবস্থাই করব। চুমকি, এই চুমকি, বাবা এদিকে আসছে, আর অন্য কোনো কথা নয়, এখন শুধু অভিনয় আর অভিনয়। টুকরির ভেতর কারা চাল দেখাবে না, বগরির মতো সুরসুর করে গলাটা বাড়িয়ে দে। বল, কল্লার বাপ তোকে বিয়ে করতেই হবে, আর যদি না বিয়ে করিস তাহলে আমি তোকে মেরে মেরে রাজি করাবো। বল বল, বিয়ে করতে রাজি? বল, বিয়ে করতে রাজি? দিদি ভাই, তুমি তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে আর মেরো না, আমাকে মাত্র 7 দিন সময় দাও। 7 দিন আবার 8 দিন হবে না তো? না 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 না, 8 দিন হবে না, 8 দিন হবে না, 7 দিন, মাত্র 7 দিন। বাবা 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 বাবা, কত সহজে তুমি দিনকে রাত বানিয়ে ফেললে চুমকি। চুমকির যে রাত নেই কারবার গো বাবু। ইউরেকা, ইউরেকা, মিস্টার পাত্র, গোত্র চিনবার একমাত্র উপায় একে পাঠিয়ে আবির সরকারকে প্রেমের জালে কাবু করে তাকে চরিত্রহীন প্রমাণিত করা। এই চুমকির সঙ্গে তোমার সে কথা হয়ে গেছে ইন্সপেক্টর। এই মেয়েটা, তুমি পারবে তো? আবে পুলিশ বাবু, পারবো মানে? শুধু আবির বাবু নয়, আপনাকেও পেঁয়াজি ভাজার তেল কড়াই ফেলে এমনি করে ছান্তা দিয়ে নেড়ে চেড়ে ভেজে দেব। पल्लू के नीचे छुपा के रखा है सादे हंगामा हो, पल्लू के नीचे छुपा के रखा है सादे हंगामा हो। ডোন্ট ওয়ারি পাত্র বাবু, সেদিন যে কাজটা আপনার লালা গুন্ডা করতে পারেনি, সে কাজটা এই মেয়েটা অনায়াসে করে ফেলেছে। সেটা তো বোঝাই যাচ্ছে। আর তখনই আমার দদিচির হৃদয় শ্বশুর মশাই বুঝতে পারবে যে তার পেয়ারের ছোট জামাই নাটক লেখার পরিবর্তে নারীদের যৌবন নিয়ে খেলা করছে। আপনি তাহলে ওকে একটু সাহায্য করবেন। আপনার কাজটা তো সবার আগে। এই নিন আপনার বাকিটা। হাতে নয়, হাতে নয়, এতে। কিন্তু পাত্রবাবু আর একটু বেশি লাগবে, কারণ বাজার অনেক বাড়া, তাছাড়া অনেকগুলো কাজ করতে হবে তো। তা কানে ভাববেন না অফিসার, 7 দিনের মধ্যে লালা যাবে আবিরের ড্রেসটা পুড়িয়ে দিতে, আর সেদিন আপনি থানাতেই থাকবো না, ওই আবির সরকারের বউকে নিয়ে দীঘা কিংবা মন্দারমণিতে যাব হানিমুন করতে। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। শুনেছি আবির সরকারের বউটা নাকি দেখতে খুব সুন্দরী, তাই কল্লোলকে দিয়ে ওকে আমি কেন রে ভাই, হঠাৎ কল্লোল তোর মনে হিল্লোল তুললো কেন? কি বলছিস ভাই? আমি যে একেবারে পাতালে ঢুকে যাচ্ছি। পাতালে গিয়ে দাঁড়াবার মতো চাতাল তুমি পাবে না দাদা, যদি ওকে ঘর থেকে সরিয়ে না দাও। তাহলে চন্দনার বিয়ে ওই জানোয়ারটার সঙ্গে হবে না। হবে না? না, আমি এখনই চন্দনাকে মুক্ত করে দেবো। না, চন্দনার বিয়ে না হওয়া পর্যন্ত ওকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না। কেন হবে না দাদা? তুমি যাকে জামাই করবার সিদ্ধান্ত নিয়েছো তার মনে খারাপ উদ্দেশ্য আছে। সে সেদিন আমাকে পিস্তল দেখিয়েছে। বটে, এত সাহস সেই কুত্তার বাচ্চা রাখাল পাত্রের ভাইকে পিস্তল দেখিয়েছে? ওকে আমি কুস্তল দিয়ে চেষ্টা করব। এটা যে তোমার ফাঁকা আওয়াজ, সেটা আমি ধরে ফেলেছি। তার মানে তুমি আমাকে ঠকিয়েছো, একটার পর একটা মেয়ের ছবি নিয়ে এসে বিয়ের লোভ দেখিয়ে প্রলুব্ধ করেছো। তোমাকে আমি চিনে ফেলেছি। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, তোর ভালোর জন্যই আমি এত কিছু করেছি। তাই তো একটা ভালো মেয়ের সন্ধান পেয়ে আর একটা ছবি নিয়ে এসেছি। এই দেখ দেখ দেখ। ইঞ্জিনিয়ার পরমেস্টার, এবার নিশ্চয়ই প্রফেসর এই ছবি ফেলে দিয়ে তোমায় আমি বলছি, শোনো, তোমার কথা বিশ্বাস করে আর আমি কোনো মেয়ের ছবি দেখবো না, কারণ তোমার চোখে মুখে কথাবার্তায় শয়তানের ছবি দেখে ফেলে। এই বাজে কথা বলবি না। তুমি একটা মেয়ে পাচারকারী, মেয়েদের জীবন যৌবন নেচ্ছে নিবি খাইছো। চুপ কর। কেন চুপ করবো? আমি জোরে জোরে চিৎকার করে বলবো, তুমি সব প্রবঞ্চক, সকালকে তুমি অকাল বাধ্যকতায় পৌঁছে দিয়েছো। দাদা হয়ে ভাইয়ের জীবন যৌবনকে খেয়ে ফেলার চেষ্টা করেছো। তুমি একটা জানোয়ার নররক্ষক। তুমি তোমার স্ত্রীকে খেয়েছো, দুটো ছেলেকে খেয়ে ফেলছো। তুমি একটা নররক্ষক।
যাক শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। কি গো তোমরা চুপচাপ বসে আছো কেন? দেখছো না চারিদিক দিয়ে কত কোণে আসছে, আর একটা দুটো কোণে এলে আমি একসঙ্গে অনেকগুলো মেয়েকে বিয়ে করবো। সকালকে মাথায় আঘাত লেগে পাগল হয়ে গেল, তাহলে এখন লোকে আমাকে কি বলবে? না আমার দ্রৌপদী যেমন 5টা বরকে বিয়ে করেছিল, আমিও তেমনি 5টা কনেকে বিয়ে করবো। কি আনন্দ! ভালোই হয়েছে। এখনো আমার বিরুদ্ধে যাকে যাই বলুক না কেন, পাগলের কথা কেউ বিশ্বাস করবে না। বউ আসছে গো, বউ আসছে। মায়েরা মায়েরা উলু দাও, মেয়েরা শঙ্খ বাজাও। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন গো? যাও বাদ্যি করতে নববধূ বাজাতে পারো। দেখছো না আজকে আমার বিয়ে, কালকে ফুল সজ্জা। সত্যি লোকে বলবে পাগল। কি লজ্জা! যাক শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। শত্রু শত্রু শত্রু, ভাইয়ের আজ ভাইয়ের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তা না হলে রাখাল পাত্র কেন নিজের ভাইকে মেরে পাগল করে দেবে? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, কেন বারবার আমার লেখনির মধ্যে সেই কাগজ কুড়ুনি পাগলি বুড়ির মুখটা ভেসে ওঠে। সেদিন জোর করে লালাগুন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আমি একবার রাস্তায় গিয়ে দেখি তো সেই পাগলি বুড়িটা আমার জন্য বেরিয়েছে কিনা। দাঁড়ান, আপনার একটা চিঠি আছে। চিঠি? কার চিঠি? চন্দনা দিদিমণির চিঠি। চন্দনার চিঠি? হ্যাঁ, এতে অনেক কিছু লেখা আছে, পরে পড়বেন। এটাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলুন। তোমার পরিচয়? পরিচয় পরে হবে, এখন শুধু অভিনয় আর অভিনয়। অভিনয়? কোনো কথা নয়। যদি চন্দনা দিদিমণিকে বাঁচাতে চান তাহলে নিন ধরুন, এতে খাঁটি জল আছে। এটা মদ মনে করে খেতে খেতে আপনি একেবারে মাতাল হয়ে যান। নিন ধরুন। ওকে ওকে ওকে। এখন আপনি আমার উপর নেশায় মাতাল। ইয়েস, আমি মাতাল। আমি এখন তোর রূপের নেশায় মাতাল। মাতাল হলে হবে না না গো, সেই সঙ্গে আপনাকে নাচতে হবে, গাইতে হবে। নাও স্টার্ট। तुम पियो तो गंगा जल खाइए, हम अगर पिए तो शराब। कौन जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पियो तो गंगा जल खाइए, हम अगर पिए तो शराब। कौन जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। कौन जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। टूटे जाम देख न सके, दिल को टूटा कैसा देख के। हो कुछ नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, किसी के जख्म अपने सीने दो। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। এই দেখো ছোট গিন্নি, তোমার স্বামী দেবতার প্রেমের কাহিনী। সত্যি জামাই বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে চরিত্রহীন সেটা আমি নিজের চোখেই দেখলাম। এখানে শেষ নয়, ওর চরিত্রহীন আরো অনেক প্রমাণ আমার হাতে আছে। তার আগে ওদের ওই প্রেমের দৃশ্যটা আমাকে আমার মোবাইলে তুলে রাখতে দাও। আর আমিও ডেকে নিয়ে এসেছি আমার বুড়ো ভাম বাপটাকে। হ্যাঁ তাই চলো। আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন আবির বাবু। অভিনয় করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বুঝতে পেরেছি, কিন্তু তোমার পরিচয়টা তো বললে না। পরিচয় পরে হবে। আমি রাখাল পাত্রে প্রেরিত গুপ্তচরী, নাম আমার চুমকি। ও তুমি তাহলে চুমকি? আগে হ্যাঁ, আমাকে সবাই চেনে, কিন্তু আপনি চিনে রাখুন আমি মূর্তিমতী প্রতিশোধের আগুন। জানি জানি বোন জানি, ওই শয়তানটাই চুরি করেছে তোমার প্রথম জীবনের ফাগুন। সেই জন্যই তো দ্বিগুণ যে জ্বলে উঠে সাহায্য করতে চাই আপনাকে আর চন্দনা দিদিমণিকে। আমাকে আপনাকে প্রমাণ করে
দিতে হবে যে আপনি আমার উপর নেশায় মাতাল চরিত্রহীন হয়ে গেছে, আর কোনো লেখা লিখতে পারছেন না। কিন্তু কিন্তু নয়, শত্রু পক্ষের নিশ্চিন্ততার সুযোগ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার লেখা শেষ করে বাজারে ছেড়ে দেবেন। কিন্তু ওই লালাগুন্ডা, তাকে নিয়ে আপনার ভয় নেই, তাকে দেখা করে আমি বলে দেবো সে আর আপনার প্রেস পড়াতে আসবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার লেখা দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল নাটকে যতজন নারী চরিত্র রয়েছে তার মধ্যে তোমার চরিত্রকে আমি উজ্জ্বল করে রাখবো। আমি তোমায় কথা দিচ্ছি বোন, আমি তোমায় কথা দিচ্ছি। হাতে ছেড়ে দিন আবির বাবু, ওরা দিকে আসছে, অভিনয় শুরু করুন। অভিনয় না, আমি তোমাকে ছাড়বো না ব্রতম। আমি তোমার কাছে হোটেলে নিয়ে গিয়ে সারা রাত ধরে শুধু বাসন জাগবো, বাসন জাগলে হবে না নগর, সেই সঙ্গে চালাতে হবে আমার যৌবনের আসর। তুমি ফুল হয়ে ফুটবে, আমার উপর বসে মধু খাবে। শুধু মধু নয়, তোমার যৌবন মধুর সঙ্গে মদ মিশিয়ে খেতে খেতে আমি সারা করে মাতাল হয়ে যাবো, মাতাল। কি পুলিশ বাবু, সেদিনের কথা মিলেছে তো? হ্যাঁ মিলে গেছে, একদম মিলে গেছে। কি বৌদিমণি আপনার মিলছে না? হ্যাঁ মিলছে, তবু আরো হিসাব বাকি থেকে কি রকম? আমার হিসাবে ওজন আরো মাতাল হয়ে ওঠে, আরো চরিত্র নষ্ট করে ফেলে। তাতে আপনার লাভ? আমার প্রথম লাভ, আমি ওর কাছ থেকে দূরে সরে আসতে পারবো। দ্বিতীয় লাভ, ওর লেখা বন্ধ করতে পারবো। পারবে না বৌদিমণি, ও আর কিচ্ছু করতে পারবে না। ওই দেখুন না, দেখুন কিভাবে বমি করছে। আমি আমার যৌবনের ছোঁয়া দিয়ে আর ওকে মদ খাইয়ে ওর একেবারে 12টা বাজিয়ে দিয়েছি। তাপসী, তুমি এবার ওকে 13টা বাজিয়ে দাও। আমি চলে যাওয়ার পর আপনারাই ওকে উল্টো পাল্টা কথা বলে ওর একেবারে 14টা বাজিয়ে দেবেন। 14টা। এই জঘন্য দৃশ্যটা দেখার জন্য আমি আমার বুড়ো বাপটাকে ডাকলাম, কিন্তু বুড়োটা এলো না। ওর জন্যই তো তোমার দিকে ফিরেও তাকায় না। তাতে আমার কিছু যায় আসে না, আমি তো তোমাকে নিয়ে ভালোই আছি বলো। সে তো আছো, এখন চলো ওই মাতালটাকে কিছু বলি। এই যে মহাপুরুষ, তোমার নায়িকা চলে গেছে যে। চলে গেল, সে কিন্তু আবার আসবে বলে গেছে। এবার তোমার চরিত্রের মুখোশ খুলে গেছে। দেখো, সেই আনন্দে যেন আবার তোমার ওই চুড়িদারটা না খুলে। এই মাতাল, তুমি কাকে কি বলছো জানো? ও চুমকির মতো নষ্ট মেয়ে মানুষ নয়। আপনি নিশ্চয়ই চরিত্রহীন সুপুরুষ। চুপ! একদম গাই গরুর মতো চিৎকার করবে না। আমি ওনাকে চিনি, উনি হলেন দুঃশাসন। দ্রৌপদীর শাড়ির আঁচল ধরে টানাটানি করেছিল। কেন গো প্রিয়তম, তুই কি আবার জামাই বাবুর সঙ্গে গাবু খেলছো নাকি? গাবু? তবে দেখো, খুব সাবধান, তা নাহলে একেবারে কাবু হয়ে যাবে। কাবু তখন দুধ সাবু খেয়ে শরীরে আর বল খুঁজে পাবে না। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় গাবু গাইতে হবে। গাবু তবে রে মাতা চরিত্রহীন। আমি একবার চরিত্রহীনের লেখক শরৎচন্দ্র বাবুর সঙ্গে দেখা করে একটা কথা বলে আসছি। আমি ওনাকে বলবো, আপনি যে নারীর রূপ নামে একটা গল্প লিখেছিলেন, সেটা যদি এই যুগে লিখতেন তাহলে বুঝতে পারতেন আমার বউটা ওটা নারী নয়, ওটা অর্ধেকটা ফ্রাই আর অর্ধেকটা স্যুপ। না, এখন নয়, পরে। এখনই ওকে জুতো পেটা করলে ওর নেশাটা কেটে যাবে। তার থেকে চুমকিকে দিয়ে ওকে আর একটু মদ খাইয়ে দিতে হবে। এই তাপসী, তুমি রাখাল পাত্রের মডেলিং হাউসে যাবে বলেছিলে না? হ্যাঁ, যাও যাও যাও, সেখানে মডেলিং হাউস থেকে একবার ঘুরে এসো। তবে দেখো, ওই মডেলিং হাউসে গিয়ে যেন নিজের মডেলটাই না চেঞ্জ হয়ে যায়। মডেল তো চেঞ্জ হবেই। আমি অল্প কয়েকদিনের মধ্যে তোকে ডিভোর্স দিয়ে জামাই বাবু গেলে পথ চলবো। তারপর তোকে আমি পায়ের তলায় ফেলবো। চলে আসো জামাই বাবু। হ্যাঁ চলো, দাঁড়াও, তার আগে দেখে যেতে দাও যে আবিরের লাল রংটা কেমন করে নীল হয়ে যায়। নীল নীল হয়ে যায়নি জয়ন্ত দা,
বরং তোমাদের মতো অজস্র চরিত্রহীনার বিষ পান করতে করতে আজ আমি নীলকণ্ঠ হয়ে গেছি। স্বেচ্ছাচারিণী তাপসী ভগ্নিপতির হাত ধরে চলে গেল মডেলিং হাউসে, আর চরিত্রহীন জয়ন্ত পাইন শালিকে দুধ দেওয়া গাই গরুর মতো চড়াতে নিয়ে গেল মাঠে। এরপর এদের চরিত্রগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? লজ্জাহীনতার শেষ প্রান্তে। বাবা, আমি জানি আবির, এছাড়া তোমার অন্য উপায় ছিল না। মাতাল চরিত্রহীনের অভিনয় করে তুমি ভালোই করেছো। আমি যে অভিনয় করেছি এটা আপনি জানলেন কি করে? ওদের কাছে ঘটনাটা শুনে কিন্তু না, কোনো কিন্তু নয়। সত্যি যদি লেখাটা শেষ করতে চাও তাহলে ওই পথই বেছে নাও। কিন্তু প্রেরণা সাগর ছেঁচে নিংড়ে বার করে নাও জাগরণের নির্যাস। তাহলে ওরা বিশ্বাস করবে সত্যি সত্যি তুমি মাতাল হয়ে গেছো, তুমি আর নাটক লিখতে পারবে না। কিন্তু বাবা, রাখাল বাধ্য হয়তো আবার লোক পাঠাবে তোমাকে তোমার ভাবনার ঘর থেকে বের করে নিয়ে যেতে। বাবা পারবে না কিছুতেই তা পারবে না। খুব শত্রুকে বিশ্বাস নেই বাবা, খুব সাবধানে থেকো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জয়ী হবে বাবা, জয়ী হবে, জয়ী হবে। জয়ী আমাকে হতেই হবে বাবা, জয়ী আমাকে হতেই হবে। তাই তো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো আমার লেখা নাটক। তার আগে ওই চুমকির সাহায্যে বন্দিনী চন্দনাকে আমাকে উদ্ধার করে আনতেই হবে। ঈশ্বর, তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও। কে? আমি কি বড় ভগবান? আমি সেই কাগজগুলো নিয়ে। তুমি আবার এসেছো আমার কাছে? হ্যাঁ গো, তোমায় দেখতে না পেয়ে মনটা আমার খুব খারাপ করছিল, তাই চুপি চুপি ছোট ভগবানের কাছ থেকে আমি তোমার কাছে পালিয়ে এসেছি। আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? গেলে তোমার খুব কষ্ট হয় তাই না? কিন্তু কেন গো? ওই কেনর উত্তর যে আমার জানা নেই বুড়িমা। শুধু এইটুকু জানি, তোমাকে দেখার পর থেকে বুকের ভিতরটা কেমন যেন আমার কেঁপে কেঁপে ওঠে। আমারও। তোমারও? হ্যাঁ গো বড় ভগবান, তোমার এই সুন্দর মুখটা দেখতে দেখতে আমি যেন কোথায় হারিয়ে যাই। এই পাগলি, আমার কাছ থেকে শীত ভাঙার কাপড় নিয়ে এখানে রোদ্রু পোয়াতে এসেছিস? যা, এখান থেকে বেরিয়ে সোজা আমার ডেরায় চলে যাবি। তার আগে আমি লেখকের সঙ্গে একটু বোঝাপড়া করে নিতে চাই। কি মজা, কি মজা! ও ছোট ভগবান, তোমার পড়াটা না এই বড় ভগবানের কাছে ভালো করে পড়ে না, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলেই দেখবি। কি দেখবি রে বুড়ি? সেই বোঝাটা একটা বড় বোঝা হয়ে যাবে, যে বোঝাটা মাথায় নিয়ে তুই সোজা হয়ে চলতে পারবি, আর একে বেঁকে চলবি না, কোনোদিনও না, কোনোদিনও না। এই তার মানে কি বলতে চাস? দেখবি এই শালা লেখক, ওই বুড়িটা যে বলে গেল পোড়া বোঝার মানেটা কি? শিক্ষার বোঝা। আবে ফুটবে শালা, আমি ওইসব শিক্ষার ধার ধারি না। তাই তো তোর লেখা এই কাগজগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ওই রাস্তায় ফেলে দেবো। হ্যাঁ, তা তো দেবি। দেবে না? কারণ তুমি হলো সমাজ বিরোধী। শিক্ষার মর্যাদা তুমি জানো না। তুমি কি কোনোদিনও পারবে আমার এই কলমটা ধরে এক কলম লিখতে? আবে শালা, তুই কি কখনো পারবি আমার মতো চাক্কু চালাতে? পারবো, আমি পারবো, কারণ আমি লেখক। আমার লেখনীতে হাজার চরিত্রের মিছিল, তাই আমি অনাসে তুমি হয়ে তোমার ওই ছুরি ধরতে পারি, কিন্তু তুমি কখনো আমি হয়ে আমার এই কলম ধরে এক কলম লিখতে পারো না। পারি বে শালা, পারি। এই দেখ, তোর হাত থেকে কলমটা ছিনিয়ে নিয়ে এই আমি লিখতে বসলাম। তাহলে তুমিও দেখো, এই মুহূর্তে তোমার হাত থেকে ছুরিটাকে ছিনিয়ে নিয়ে আমিও বলতে শুরু করলাম। আবে শালা লেখক, শালাই লালা গুন্ডার চরিত্রটাকে লেখার আগে তার চরিত্রটাকে ভালো করে দেখে নেবে শালা। আপনি কি বাজে কথা বলছেন? আবে শালা, বাজে কথা নয়, বাজে কথা নয়, আরো নোংরা নোংরা কথা বলছি। কথাগুলো শুনেলে আর একটা একটা করে গুনেলে, না হলে শালা তোকে খিস্তি মেরে তোর লেখা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। लाला हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। ছি ছি, মানুষের মুখে এত নোংরা কথা! ল্যাংড়া করে দেবো বে শালা, শালা একেবারে ল্যাংড়া করে দেবো। তুই শালা কি জানিস, আমার মালিক রাখাল পাত্র আমাকে পাঠিয়েছে তোর প্রেসে আগুন ধরিয়ে তোকে খুন করতে। বন্ধ কর, লেখা বন্ধ কর, না হলে ছুরিটা আমি তোর বুকে আমুল বসিয়ে দেবো। দেখবি
তোদের দুজনের মুখে মারবো একজন। মানুষ পূজার মঙ্গল ঘটে, কি অমানসিক অশিক্ষার কালো রূপ, নিভিয়া গিয়াছে সুগন্ধি ধূপ মানবিকতার মন্দিরে। লেখক, লেখা বন্ধ কর, বন্ধ কর লেখা, না হলে ছুরিটা আমি তোকে একবারে এফোড় ওফোড় করে দেবো। দেবতা ভারতের হৃদয়ে আজ লক্ষ লক্ষ প্রেতাত্মার বিকট চিৎকার। না, হাসবে না বড় ভগবান, তুমি হাসবে না, কারণ তোমার চরিত্রে হাসি নেই, আছে শুধু কান্না, দুঃখ আর যন্ত্রণা। ছোট ভগবান তোমার কাছ থেকেই জানতে পেরেছে তার চরিত্রের বিভৎসতা, তাই সে বেদনা হতো, মর্মা হতো। তোমার পায়ে ধরে সে ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দিয়ে ছোট ভাই মনে করে ওকে তুমি বুকে তুলে নাও। ওঠো, ওঠো লালা, ওঠো, এটাই তো আমি চাই। তোমার মতো হাজার হাজার সমাজ বিরোধী এমনি করে ঘরে ফেরার স্বপ্ন দেখুক, তারা প্রতিজ্ঞা করুক আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, তাই তো ওই শয়তানদের দেওয়া আগাম টাকা আমি ফেরত দিতে চললাম। আর আমিও আমার লেখা নাটকটাকে শেষের দিকে নিয়ে চললাম। সাহিত্যে যে কথা তুমি আজও লিখনি, সে কথা তুমি কবে লিখবে? কি করে লিখবো? কাগজ কেনার মতো পয়সা যে আমার নেই। তাহলে আমাকেই তুমি কাগজ করো বড় ভগবান। বুড়িমা, তোমার সত্য সুন্দর সাদা কাগজের বুকে লেখো তোমার ক্ষমার পরিচয়। বুড়িমা, সহ্যের বিবরণ। একটা ভালো মানুষ কতটা খারাপ হতে পারে সেই লাইনগুলো নিয়ে বিস্ময়, জিজ্ঞাসার, পুণ্যচ্ছেদের চিহ্ন এঁকে দাও। বুড়িমা, দেখি মারবো একজন। লেখক আমি এখন লেখা বন্ধ করে দিয়ে মদকে মাতাল হয়ে শুধু মাতাল হয়নি, মত্ত হয়ে আয়। শুধু মাতাল হয়নি মিস্টার পাত্র, কিন্তু যৌবনে নেশায় মাতাল হয়ে বেপাত্তা হয়ে গেছে। এবার নিরাপত্তাটাও হারিয়ে ফেলবে। ওর মধ্যে আমার কোনো দয়া নেই। বুঝতে পেরেছি। যে ছেলেটা নিজের স্ত্রীকে ভোগ করে চলে, অন্য মেয়ের হাত ধরে, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। সেই জন্যই তো মদকে মাতাল হয়ে জীবনের সব ব্যথা ভুলতে চায়। এ পাত্রবাবু, আমার না থানায় একটু কাজ আছে, আমি পরে এসে কথা বলবো। আপনি ততক্ষণ ওই তাপসীর সঙ্গে একটু গল্প করবো। বাই বাই। কি ব্যাপার মিস্টার পাত্র, কই আপনার কাছ থেকে তো কোনো সিগন্যাল পেলাম না। শিকারি কুকুরকে সিগন্যাল দিতে হয় না, তারা গন্ধ শুকেই বুঝে না। তাহলে আমার গায়ের গন্ধ শুকে কি বুঝলে? দারুণ দারুণ, আপনার গায়ের গন্ধে আমি পাগল। তাহলে আমার পেস্টটা, আমার ব্যাক সাইডটা, আমার বুকটা। অসাধারণ, অবর্ণনীয়। আপনি যে কি আপনি তা নিজেই জানেন না। আমি আপনার মডেলিং ভাবছি, আমি একটা মডেল হতে চাই। আপনার ওই যৌবন জল তরঙ্গে একটা নতুন ঢেউ তুলতে হবে। তুলবো তুলবো, নদীতে জোয়ারে নাকি নদী ঢেউ না তুলে থাকতে পারে। আপনাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। তাহলে আপনার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন মিলিয়ে আপনার মডেলিং হাউসে আমি একটা মডেল। এই ক্যামেরা ফিট করা আছে, আসুন আসুন, আপনাকে নিয়ে আমি একটা ছবি তুলে নিই। একটা দাঁতালো বাঘ মাটি ছাটকে চেপে ধরেছে। ও বড় ভগবান, ওরে ও ছোট ভগবান, আরে তোরা শিগগির ছুটে আয় না রে, বাঘটা ছাটকে গিলে খাবে। এই পাগলি, যা যা এখান থেকে, নইলে জুতো মেরে তোর মুখটাই। খবরদার বলছি, আর এক পা এগিয়ে আসবে না। এক পা এগিয়ে এলে আমি বড় ভগবানকে ডাকবো, দু পা এগিয়ে এলে আমি ছোট ভগবানকে ডাকবো, তিন পা এগিয়ে এলে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তোর টুটিটাকে
তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তাহলে আমি মাংস খেতে চাও বুঝি? বাবুদের প্লেটের খাওয়ার হয়ে বাবুদের পেটে ঢুকতে চাও বুঝি? কি বলছিস পাগলি? ঠিক বলেছ, আমি পাগলি। আর তুমি কি? তুমি একটা মাধি ছাগলি। কি বললি? আমি ছাগলি? ছাগলি, ছাগলি না হলে গুগলির মতো জানোয়ারের পচা পাকে বাস করতে এসেছো। ঘরে তোমার বর নেই, বরকে ছেড়ে চড়তে এসেছো একটা বর্বরের কাছে। ছি ছি ছি, তুমি একটা অসভ্য, তুমি একটা নোংরা, তুমি একটা চরিত্রহীন। ছি ছি ছি। কে ওই পাগলি? ও যে কথাগুলো বলে গেল, তার মানে কি? মানেটা যে কি আমি তোমাকে বলে দেবো বৌদি। কি তুমি এখানে? ও আবির বুঝি তোমাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে নিয়ে নাচানাচি করছে? তাহলে শোনো তাপসী বৌদি, তোমার স্বামী লুচ্চা লম্পট মাতাল কোনোটাই নয়। শুধু আমি নই, সে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করেনি। মিথ্যা কথা। মিথ্যা নয়, একদম সত্যি কথা। চন্দনা দিদিমণি তার কাছে বোনের মতো। আমি বিশ্বাস করি না। যে স্ত্রী তার দেবতার মতো স্বামীকে বিশ্বাস করে না, তার নিঃশ্বাস গায়ে লাগাও পাপ। আমি চুমকি নই, আমি গ্রামের মেয়ে বিন্দু। জানোয়ার রাখাল পাত্রের জন্য আজ আমি চুমকি হয়ে গেছি। তুমি তো ওকে নিয়ে পালিয়ে গেছিলে। পালিয়ে আমি যাইনি তাপসী বৌদি। তোমার স্বামীর অসমাপ্ত লেখাটাকে সমাপ্ত করবার জন্য রাখাল পাত্রের নজর এড়িয়ে আবিরদাকে আমি গোপন জায়গায় পৌঁছে দিয়েছি। চুমকি, তুমি কি করে তোমার অমানুষিক ভগ্নিপতির কথা শুনে মদ খেয়ে চরিত্র নষ্ট করতে এসেছো রাখাল পাত্রের মডেলিং হাউসে? চুমকি, যদি নিজের ভালো চাও তাহলে এক মুহূর্ত দেরি করো না, যাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তবে একবার রাখাল পাত্রের সঙ্গে দেখা করে তারপরে সিদ্ধান্ত নেব। যার স্বামী মেয়েদের জাগাবার জন্য দুর্গা বাহিনী ধরেছে, ত্রিশূল নাটক লিখছে, তার স্ত্রী এসেছে জানোয়ারদের হাতের পুতুল হতে। নারী শিক্ষা যতই বাড়ছে ততই যেন ইচ্ছে করে নারীরা তাদের চরিত্র হারাচ্ছে। যাক সেসব কথা, এখন দেখতে হবে চন্দনা দিদিমণিকে হিপি সাজিয়ে আর নিজে হিপি সেজে কিভাবে তার বন্দিনী জীবন থেকে আবিরদা তাকে মুক্তি করে নিয়ে আসছে। আমি তাদের সব ব্যবস্থা করে দিয়ে এসেছি। ঠিকঠাক কাজ হয়ে গেলে রাখাল পাত্রের দম বন্ধ হয়ে যাবে। অপূর্ব, আপনাদের একেবারে চিনতেই পারা যাচ্ছে না। কিন্তু নয়, তাপসী বৌদিকে আমি এখান থেকে ফিরিয়ে দিয়েছি। রাখাল পাত্র আর তার পাপার সঙ্গে কলর কোথায়? তারা এখন এখানে নেই, আপনারা এখান থেকে চলে যান। ও বাবু, ওরা দিকেই আসছে। ওরা আমাদের চিনতে পারবে না, আমরা এখন হিপি আর হিপানি। তোমরা কারা? আমরা হিপি আর হিপানি আছি বাবু, দিনের থেকে আসিয়াছি। তোমাদের নাম কি? আমার নাম জোসেফ আলবার্টা আছে বাবুর তাহার। আমার নাম আছে এমএন। ও, তার মানে তোমরা নিশ্চয়ই স্বামী স্ত্রী। আমরা দুজনে ভালোবাসা করিয়া ম্যারেজ করিয়াছি। ভালো ভালো, খুব ভালো। তা তোমরা এত ভালো বাংলা শিখলে কি করে? না মানে আমরা বহুত দিনে বাংলাতে থাকিয়ে গেছি তো, इसलिए थोड़ा ভালো করে বাংলা শিখে নিয়েছি। বাবু সাহেব, আমরা ওখানটা একটু বসে নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে বাবু সাহেব, ওকে। চমকে ওই শালা শুয়োরের বাচ্চা আবিরের এখন কি অবস্থা? সে এখন এক দুবেলার নাস্তা, রসে ভরা বাসি চমচম। তাহলে জানোয়ারটা লেখার কাজ বন্ধ করে দিয়ে দিন রাত মাল খাচ্ছে আর আমাকে জড়িয়ে ধরে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না পিয়ারি। আপনারা কার কথা বলিতেছে? তাকে চিনবেন না বাবু সাহেব? কি করে চিনবে? আমরা যে বিদেশ থেকে আসিয়াছি। চল জোসেফ, আমরা এখান থেকে চলিয়া যাইব। আরে না 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 না, তা কি করে হয়? এই দুপুর বেলা গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এটা তো ঠিক হবে না। ভেরি গুড, ভেরি গুড, আপনি খুব দয়ালু ব্যক্তি আছেন। আমরা আপনার জীবনের ইতিহাসটা শুনতে চাই বাবু আরে না, সাহেব। ওই জীবনের ইতিহাস বলতে গিয়ে ওই শালা শুয়োরের বাচ্চা আবির আমার জীবন থেকে চন্দনাকে ছিনিয়ে নিয়েছে। চন্দনা আপনার কে হইতাছে বাবু? পুনর মেয়ে। তাহলে আবির আপনাদের কে হয়? ও শালা আমার জীবনের অভিশাপ। আমি শুনেছি বাপ নাকি বাপকেও ছড়ে না। তার মানে পাপ হইতে মুক্তির একমাত্র উপায় হইল নাম গান করা। আমরাও মাঝে মাঝে নাম গান করি, আপনি আমাদের তালে তাল মিলাইয়া গান ধরুন। দম বারে দম
বাবু এই জিপ্পিনি মেয়েটার একটা ছবি তুলে নিন না, পরে আপনার কাজে লাগবে। ঠিক বলেছো, আমি এখনই ছবিটা তুলে নিচ্ছি। কেমন? আপনি আমাকে ছবি তুলবেন? আরে না 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 না, তোমার নয়, ওই মেয়েটা। আমার ছবি ঠিক আছে বাবু সাহেব, আমি দাঁড়াইয়ে আছি, ছবিটা তুলুন। কি করলে তুমি? কি করলে? তোমাদের মোবাইলটা আমরা কেড়ে নিলাম। তার মানে বাবা হয়ে নিজের মেয়ে রূপ যৌবনে যে ছবিটা তুলে, সেই ছবিটাই হবে তোমার জীবনের মরণাস্ত্র। শয়তানের দল, তোদের চালাকির হাসি আমি বন্ধ করে দেবো। পারবে না রাখাল পাত্র, তোমার মৃত্যুবান বন্দী হয়ে আছে। কি বলি? এই মোবাইলে তোলা আছে অনেক মেয়ের যৌবনের ছবি। চুমকি? আমি চুমকি নই, আমি গ্রামের মেয়ে বিন্দু, যাকে তুই একদিন ধর্ষণ করেছিলিস জানোয়ার। কল্লোল দাঁড়িয়ে দেখছো কি? শয়তানি চুলের মুঠি ধরে। দাঁড়িয়ে যা, আর এক পা এগোলে গুলি করে তোর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। চলি গেলে ওরা বেশি দূর যেতে পারবে না কল্লোল। আমি গাড়ি হাঁকিয়ে ওদের ঠিক ধরে ফেলবো, তারপর একটা একটা করে গুলি করে ওদের আমি মেরে ফেলবো। কি মজা, কি মজা, কি মজা! ঠিক আছে মহাপুরুষ, তুমি আর তোমার পামুচা পুরুষটা কাঁদছো কেন গো? ওই সোজা আঙুলটা বাঁকিয়ে দিয়ে গেছে বুঝি। যাও যাও এখান থেকে, এখন আমার মাথা ঠিক নেই। যাও, একটা আদলা ইট কুড়িয়ে এনে দেবো, তাতে নিজের মাথা নিজে ঢুকবে আর লেজ নাড়তে নাড়তে গিয়ে ওই ইঁদুরের গর্তে ঢুকে যাবে। বেশি বাড়াবাড়ি করবে না, তাহলে কম করে ঢুকিয়ে দেবো। সেটা পরে করলেও হবে কল্লোল। এখন চলো, যেমন করে হোক চুমকি আবির আর চন্দনাকে গুলি করে শেষ করতেই হবে। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই পাছাড়, আরে পাছাড় বলছি। আপনি পাটা জোর করে ছাড়িয়ে দিয়ে চলে আসুন। কি করে যাবে? কাল সামনে পেঁচিয়ে ধরে। তবে দেখ দেখ ছাড়াতে পারি কি না। যথেষ্ট পারি, লক্ষ্মী আসবে আপনার ঘরে। আসবে না, আসবে না, আমার লক্ষ্মী আর আমার ঘরে কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু এখন আমি কি করি? সারা শরীরটা যে আমার জ্বরে পড়ে যাচ্ছে। ওদিকে আমার শ্বশুর মশাই বসে বসে ভাবছেন কি করে সংসার চালাবেন, কারণ একটা টাকাও তো আমি সঞ্চয় করে রাখিনি। ওদিকে সেই পাগলি বুড়িমা আমার ঘরে আশ্রয় নিয়েছে, এদিকে আমার লক্ষ্মী প্রতিমা স্ত্রী তার ভগ্নিপতির সঙ্গে ককটেল পার্টিতে গেছে জীবন ভোগ করতে। বুড়িমা, বুড়িমা, বুড়িমা! কি রে বড় ভগবান, তোর ঘরে যে জ্বর! শুধু জ্বর নয় মা, শুধু জ্বর নয়, বড় ভগবান, সারা শরীরটা আমার প্রচন্ড ব্যথা। সে কি রে? তোমার কোলে আমাকে একটু স্থান দাও না মা, আমাকে একটু। আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম কর। আয় বাবা। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের দেশে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের দেশে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের দেশে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের দেশে। আচ্ছা বুড়িমা, বুড়িমা আমার স্ত্রী তাপসী কি সত্যি চলে গেছে? তুই তোর বউয়ের কথা বলছিস? হ্যাঁ মা, আমি ওর কথাই বলছি। শ্মশানবাসী শিব তো পার্বতীর কথাই ভাবতো রে বড় ভগবান। কিন্তু ভাষ্যমাখা শিবের ঘরে তার মন টেকে না, গিরিরাজ আর মেনকার ঘরে তার নিত্য যা আসা। বাদ দাও তোমার, তুমি ওইসব কথা বাদ দাও। কি করে বাদ দিই বলতো? এতদিন তো এই সংসারটা তুই একাই চালিয়ে এসেছিস, আজ তোর জ্বর হয়েছে, এক ফোঁটা ঔষধ তো দূরের কথা, তোর পাশে পর্যন্ত কেউ নেই। জানো বুড়িমা, আজ যদি আমার মা থাকতো তাহলে সেও হয়তো তোমারই মতো আমার মাথাটাকে তার কোলে টেনে নিয়ে কত রকমের স্বপ্ন দেখাতো। বট গাছটা বড় হবে, চারিদিকে
চারিদিকে ডালপালা গজাবে। প্রাচীন অক্ষয় বট তার কর্তব্যের শেকড় দিয়ে সব রস টেনে নিপকে নিয়ে শাখা প্রশাখা অদূরে পাতাগুলোকে সবুজ করে তুলবে। তারপর নাববে নাবাল, তারপর বসন্ত আসবে। মঞ্জুরিত নব পল্লবীর নব কিশলয়ীর বনে ভিড় করে বসবে আনন্দের পাখি, তাদের কলক আকলিতে ভরে উঠবে নিধান ক্লান্ত গাছের সংসার। তারপরেই তো সেই গাছের মূল কাণ্ডে আমার আর তাপসীর জীবনে নেমে আসবে সেই গধূলি লগ্ন। আমি ডাক্তারকে আসতে বলেছি, কিছু ফল আর টাকা নিয়ে এসে এগুলো ধরো। তোমার ওই চরিত্র বিক্রি টাকা আর ফল আমি ছোবো না। টাকা নেই, ডাক্তার দেখাবার পয়সা নেই, মুখে বড় বড় কথা। এই খুকি, তুমি জানো না মানুষের কথাই হলো বেদ। বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ ছাড়া কিছুই জানে না। কি করে জানবে? শ্বশুরের কাছা ধরে বসে থাকলে জীবনটা তো নরক করতে শিখেছে। হ্যাঁ, তবু তোমার মতো নতুন করে জীবন গড়ের কনভেন্টে আমি ভর্তি হতে শিখিনি। আমি এখনো আমার শ্বশুরের পাঠশালায় শিখছি ও আ ক খ। ও আ ক খ এর ছাত্র তুমি। চিরকাল শ্বশুরের পাঠশালাতে পড়ে থাকো, আমি চললাম এ বি সি ডি শিখতে। ভগবান, তোর বউ যে চলে গেল। ভগবান, মাগো মাগো, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন ইংরেজির ফার্স্ট বুক হয়ে যায় তখন ভগবতী দেবীর বুকে আর কিচ্ছু থাকে না মা। কিন্তু কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। যারা যাওয়ার জন্য আসে তাদেরকে ধরে রাখা যায় না মা, আর যারা ধরা দিতে আসে তাদেরকে বেঁধে রাখতে হয় না মা। এই জায়গাটা তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়ে গেছে। জানোয়ার রাখাল পাত্র কল্লোল সন্ধান তাপস বৌদিকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমি মনের মাথায় দেখলাম তাপস বৌদি হনন করে যাচ্ছিল। তারপর একটা মোটর বাইকে দুজন লোক, তার বুকে কালো কাপড় ঢাকা, তারপর জোর করে মোটর বাইকে তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে গেল। আপনি চলুন। না না, আমি যাব না। হ্যাঁ, তুই যাবি। তোর ভয় কি রে? তোর সঙ্গে তো মা সিংহবাহিনী রয়েছে। সামনে তাকিয়ে দেখ, সূর্য উঠছে, কালো রাতের কুয়াশা বিদীর্ণ করে পৃথিবীর মাটিতে উকিয়ে দিচ্ছে ফুটন্ত সকাল। বুড়িমা, তাই আমি বলছি তুই যাবি। আবার আহ্বান। বড় ভগবান, বিদ্যা যত কিছু ছিল কাজ সাংগত করেছি আজ দীর্ঘদিন মা। মাঠের পশ্চিমে শেষে অপরাহ্ন ম্লান হেসে হলো অবসান। পারাপারের তরুণীতে পা দিয়েছি তরুণীতে, তবু আহ্বান। আবিদ্যা তুই আমার সারা শরীরে কেমন দাঁতের চিহ্ন এঁকে দিলি। আরে ওসব চিহ্ন আমি আমার নিজের হাতে সযত্নে মুছে দেব। হাসতে তো লজ্জা করছে না জানোয়ার? বাবা বসি হয়ে একটা মেয়েকে। বাবা? কে বাবা? আমি? আরে না 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 না, আমি হব তোর ছেলের বাবা। মানুষ বলে ভাবতো তোকে লজ্জা করছে জানোয়ার? লোক লাগিয়ে আমাকে রাস্তা থেকে তুলে এনে তোর যৌবন সাগরে উথাল পাতাল ঢেউয়ের মাঝে আমি সাঁতার কেটেছি। এইরকম অনেক ঢেউ তো তোর মেয়ের চন্দনার শরীরে আছে, তার শরীরে তুই সাঁতার কাটতে পারলি না জানোয়ার? শয়তানটিকে যদি সামনাসামনি পাই ওকে আমি দু ভাগ করে কেটে ফেলবো। আমাকে জব্দ করবে বলে আবিরের সঙ্গে হাত মিলিয়েছে, আর তার সঙ্গে যোগ দিয়েছে চুমকি লালা। ওদের আমি জানে মেরে ফেলবো। তারা তোর পাপ চক্র সব বলি বলি জেনে ফেলেছে। ছাড়া আমি আমার স্বামীকে বলে দেব। সে সুযোগ আমি তোকে দেব না, তাই তোকে আমি এই পৃথিবীর আলো বাতাসের একদিনও ভোগ করতে দেওয়া হবে না। যাক শত্রু পরে পরে লক্ষ্মী এলো আমার ঘরে। কথা বলা মুখটা স্তব্ধ করে তোকে বাঁচিয়ে রাখলে আমির সরকার আমাকে ফাঁসি কাটে ঝোলাবে। কল্লোল রেডি, মারো মারো কল্লোল মারো মারো।
বোধহয় এদিকে আসছে। এখন আমি কি করবো? না না, আমি খাল পাড়ে রাস্তা ধরে পালিয়ে যাব। এখন আমি কি করি? আমিও ওই সারা সুয়ারে বাচ্চা হবু জামাই, বল বল তাপসী বৌদি কোথায়? বল তাপসী কোথায়? বল বৌদি বল জানোয়ার, বল বল তাপসী বুঝি তোমার বউ তাপসী আপসি 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 তোর এই অবস্থা কে করেছে রে মা? রাখাল মাত্র তার জামাই এই কোন আমার কোনো দোষ নেই। তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সব দোষ করেছে রাখাল পাত্র। বল শয়তান বল, তোর স্বপ্নে দেখা সেই ভাবি শ্বশুর রাখাল পাত্র এখন কোথায়? বল বল বল। বলছি রাখাল পাত্র গেছে চন্দনাকে তুলে আনতে। এইবার শুরু হবে রাখাল পাত্রের খেলা। যেভাবে হোক চন্দনাকে আমি এ বাড়ি থেকে তুলে নিয়ে যাব। আত্মরা তাপসীকে নিয়ে ওরা হাসপাতালে গেছে, চন্দনা একাই বাড়িতে আছে। শয়তানি চন্দনা, আজ তোর শেষ দিন। কে গুলি করলো? কোথায় গুলির আওয়াজ হলো? ওরা তাপসী বৌদি কিনা হাসপাতালে গেছে। এই সুযোগে কেউ কে দিদিমণি, এই যে দিদিমণি, আপনি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এখানে এসেছি আপনাকে সাবধান করে দিতে, কারণ একটু আগে একটা জানোয়ারকে এই বাড়ির দিকে আমি আসতে দেখেছি। বুঝতে পেরেছি, জানোয়ারটা নিশ্চয়ই আমার বাবা রাখাল বাবা। কত কিছু মনে পড়ে যাচ্ছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না। জল জল। ঠিক আছে, আপনি এখানটা একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই শয়তানি চন্দনা, কোথায় যাচ্ছি? আমি খবরদার এক পা এগিয়ে না, তাহলে জুতো মেরে তোর মুখটাই ভেঙে দেবো। এই কথাটা আমাকে যেন কে বলেছিল, তখন আমি তাকে কি বলেছি? কেন জুতো মেরে মুখ ভেঙে দেবে? আমি তো তোমার নরক থেকে পালিয়ে এসেছি। বললি? হ্যাঁ, ঠিকই তো বলেছি। সত্যি কথা বলে সেই মেয়ে দুটোকে এই নরকের দুয়ার থেকে আমি তো ফিরিয়ে দিয়েছি। কি বললি? আমার মা বাধা দিয়েছে বলে যমজ সন্তান দুটোকে কোলে নিয়ে তুমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলে। আমার মায়ের ভালোবাসার কোনো মূল্য দাওনি তুমি। কেন দেবো? টাকাতে পৃথিবীর সবকিছু কেনা যায়, কাজেই ভালোবাসা আমার কাছে বাবুই পাখির বাসা। অবিকল সেই কথাগুলো। চল চল, তুই আমার সঙ্গে বাড়ি চল। না, এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না। না গেলে তো চুলের মুঠি ধরে নিয়ে যাবো। আমার জীবন থাকতে আমি এই বাড়ি থেকে যাব না। চন্দনা! চন্দনা! চন্দনা নামটা যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। কে চন্দনা? কে চন্দনা? আমার মাথাটা ঘুরছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কে চন্দনা? আমি মনে করতে পারছি না। আমি কিচ্ছু হ্যাঁ, মনে পড়েছে। এইবার আমার সব মনে পড়েছে। চন্দনা, চন্দনা আমার মেয়ে। কি বললে? আমি তোমার মেয়ে? হ্যাঁ, আমি তোর মা দেবকী। দেবকী তুমি? মিলে গেছে রাখাল পাত্র, এইবার আমার সব অঙ্ক মিলে গেছে। না রে পাগলি, তোদের কারো অঙ্ক আমি মিলতে দেব না। এই চন্দনাকে নিয়ে আমি এক্ষুনি এই বাড়িতে যাব। না, কোথায় যাবি শুয়োরে বাচ্চা রাখাল পাত্র? ছেড়ে দে, ওর হাতটা ছেড়ে দে বলছি, না হলে ভালো হয়ে যাও লালা গুন্ডা। গুন্ডা হয়ে তোর বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, এই 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 গলায় বশীকরণ ঝুলিয়ে রেখেছিস? গুলি করে তোর মাথার খুলিটাই উড়িয়ে দেব।
পুলিশ প্রায় এইদিকে আসছে, এখন আমি কি করব? না না, আমি রাস্তা ধরে পালিয়ে যাব। কোথায় কোথায় পালাবি শুয়োরের বাচ্চা রাখাল পাত্র? পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তার আগে এই লালাগুন্ডা তোকে খুন করবে। আমি আসছি। তুই আর লালাগুন্ডা নয়, তুই আমার ছোট ছেলে। ছোটবেলায় এই পদকটা আমি নিজের হাতে তোর গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আমি, তুই আমার মেয়ে মা, চন্দনা। মা, আমার আমার মা, 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 ওরে খোকা, তোকে তো পেলাম, চন্দনাকে পেলাম, কিন্তু আমার বড় খোকা কই? আমার বড় খোকা, মা, বড় খোকা, মা। আমি এসেছি। আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে সমস্ত খবর পেয়েছি মা। উনি খোঁজ নিয়ে দেখেছেন ওই শয়তান রাখাল পাত্রই নাকি আমার বাবা, আর তুমি হলে আমার গর্ভধারিণী মা। তোরা দেখে যা, আমার হারানো মানিকরা আজ আমার কাছে ফিরে এসেছে। আনন্দ, আজ আমার কি আনন্দ, কি আনন্দ। আনন্দে আর তোরালে চলবে না। রাখাল পাত্র এখান থেকে পালিয়ে গিয়ে কোথাও আত্মগোপন করেছে। পারবে না, শয়তানটা কোথাও পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। কোথায় পালাবে শয়তান? যেখানে থাকুক ওকে টেনে বের করবই। শয়তান রাখাল পাত্র, তোর চক্রান্তের জাল আমরা ছিঁড়ে দেবো। চলো সবাই দুর্গার মতো বাহিনী সাজিয়ে সব পরিবারে ঝাঁপিয়ে পড়ি ওই মহিষাসুরের বুকের উপর। চলো সবাই। আসছে আসছে, শহর নগর তোলপাড় করে শয়তানিকে বুকে আমাকে ধরতে আসছে। এবার হয়তো আমার বাগানটাও ঘিরে ফেলবে। এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি বলবো রাস্তা ধরে পালিয়ে যাব। ত্রিশূল হাতে তোর সামনে দাঁড়িয়ে আছে দেবকী। দেবকী তুমি? জানোয়ার, আজ দেবকী এসেছে কংসের সঙ্গে দেখো। না নয়, না নয় রাখাল পাত্র, আজ তোমার পালাবার পথ নেই। কে বললো নেই? আমি এই রাস্তা ধরে পালিয়ে যাব। এই শুয়োরের বাচ্চা, আর এক পায়ে গুলো না, এই ছুরিটা চালিয়ে একেবারে ফোড় ফোড় করে দেবো। কি তোরা? ওরা দত্তকুলের দুই রত্ন গো বাবু, ধ্রুব আর প্রহ্লাদ। তার মানে এরা দুজন আমার ছেলে। মহাশয়, ওদের দেখে তুমি কি খুব লজ্জা পাচ্ছ? চন্দনা, তুই আমাকে ক্ষমা করে দে মা। দেবকী করজোড়ে মিনতি করছে, তুমি আমাকে ক্ষমা করো। আবির, লালা, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। সবাই ক্ষমা করলো, আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। কি তুমি? শুধু একটা নয়, ওর সঙ্গে আমি এসেছি। চুমকি, তুমিও? আমি চুমকি নই, আমি গ্রামের মেয়ে বিন্দু, যাকে তুই একদিন ধর্ষণ করেছিলিস। তুই আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে তুমি আমাকে পিতৃষ্ণ থেকে বঞ্চিত করেছ। তুমি আমাদের জন্ম দিয়ে অস্বীকার করেছিলে। জানোয়ার, তুই শ্বশুর হয়ে বৌমার ইজ্জত নিতে তোর তুই যা পাপ করেছিস তার কোনোদিন ক্ষমা হয় না। তোর একমাত্র শাস্তি মৃত্যু। মরার আগে জেনে যাও নারী ব্যবসায়ী রাখাল পাত্র, সত্য দিয়ে নতুন সমাজের যে ছবি আঁকা হলো তাতে লেখা থাকলো ব্যভিচারী পুরুষ হও সংযত আর করো না কো ভুল। অত্যাচারের প্রতিবাদে আজ দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। নমস্কার।